সাদিয়া সেতু। স্কুলের মাঠে একে অপরের চুল ধরে টানাটানি করছে আদিল আর শাওন। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। লড়াইটা যেন সমানে সমানে হচ্ছে। কেউ কারো থেকে কম যায় না। এ যেন দুই সিংহতে লড়াই। স্কুলের বাকি ছাত্রছাত্রীরা ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ওদের ছাড়ানোর চেষ্টা করছে, কেউ কেউ উপহাস করছে, তো কেউ কেউ নীরবে মজা নিচ্ছে। এমন বিনোদন কি প্রতিদিন পাওয়া যায়? এমন বিনোদন মিস করা মানে বোকামি। আর তারা সেই বোকামিটা করতে রাজি নয়। আদু ভাইয়ের বাচ্চা, ভালোই ভালোই বলছি আমার চুল ছাড়। বখাটে শাওন, তুই আগে চুল ছাড়। লজ্জা করে না তোর? নিজের থেকে বড় একজনের গায়ে হাত তুলিস। চুল ছাড় আমার। কোথাকার কোন প্রিন্স উইলিয়াম তুই? আর বড় মানে কি? তুই আমার মাত্র 4 মাসের বড়। এটা কোন বড় হলো? 4 মাসের বড় হই বা 4 দিনের? 1 সেকেন্ডের বড় হলেও বড়। বড়দের সম্মান করতে জানিস না? বেয়াদব মেয়ে। আদিলের বেয়াদব সম্বোধনটা তাদের ঝগড়ার মাঝে যেন আগুনে ঘিয়ের কাজটা করে দিল। ক্লান্ত শাওন আবারও আগুন হয়ে উঠল রেগে। শুরু হলো নতুন গুদামে ঝগড়া। আবারও শুরু হলো তাদের চুলোচুলি আর কথার লড়াই। কেউ দুটোকে থামাতে পারছে না। কেউ কাউকে ছাড়তে নারাজ। কেউ হারতে রাজি নয়, এটা তাদের আত্মসম্মানের বিষয়। কেউ তাদের আত্মসম্মান হারাতে চায় না। স্তব। কারো শব্দ গলায় আদিল আর শাওন থামল। তবে কেউ কারো চুল ছাড়ল না তখনও। একে অপরের চুলের মুঠি ধরে রাখল শক্ত করে। দুজনে একসাথে ঘাড় ঘুরিয়ে দেখল প্রিন্সিপাল দাঁড়িয়ে আছেন তাদের সামনে। প্রিন্সিপালকে দেখে ওরা একে অপরকে ছাড়ল। সোজা হয়ে দাঁড়ালো দুজনে। প্রিন্সিপালকে দেখে তারা শান্ত হলেও তাদের রাগ এখনো কমেনি। আদিল দুহাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে দিল। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এই বেয়াদব মেয়ের হাতে বোধ হয় পালোয়ানে শক্তি ভর করেছিল। কি হচ্ছে এখানে? ওরা দুজনই চুপ রইল। মুখে কোন রা নেই তাদের। আসামিদের মতন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজনই। কিছু জিজ্ঞেস করেছি আমি? তোমরা দুজনে কি করছিলে এখানে? কি হচ্ছিল এখানে? এবারও তারা কথা বলল না। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজকে বোধ হয় গুলি চললেও তারা নিজেদের মুখ খুলবে না, এটাই তাদের পণ। প্রিন্সিপাল এবার ওদের ক্লাস টিচারকে ডেকে আনলেন। ওদের ক্লাস টিচার জনাব উজ্জ্বল আহমেদ। দুজনকেই বেশ স্নেহ করেন তিনি। দুজনই তার বেশ প্রিয়। আধ ঘন্টার মধ্যে ওদের গার্ডিয়ানকে আমার সাথে দেখা করতে বলো। আমি কথা বলতে চাই। জি ম্যাম। উজ্জ্বল আহমেদকে কথাটা বলে প্রিন্সিপাল ম্যাম চলে গেলেন নিজের কেবিনের দিকে। রয়ে গেল শুধু 3টে মানুষ। দুজনের মাথা নিচু আর একজন আশাহত। তোদের কতবার করে নিষেধ করেছি মারামারি করতে না? কথা শুনিস না কেন তোরা? এখন দেখলি তো কি হলো? আমার কোন দোষ ছিল না স্যার। এই বখাটে মেয়েটাই প্রথমে লাগতে এসেছে। স্যার, দেখুন কত বড় বেয়াদব ছেলে ও। আপনার সামনে দাঁড়িয়ে থেকে ও আমাকে বখাটে বলছে। কত বড় বেয়াদব চিন্তা করুন একবার। বখাটেকে বখাটে বলবো না তো কি বলবো? বীর আউলিয়া। মুখ বাঁকিয়ে কথাটা বলল আদিল। আদিলের এমন কথায় শাওন আবারও রেগে গেল। রেগে আদিলের উপর হামলা করার আগেই উজ্জ্বল আহমেদ ওকে আটকে দিল। দুইজনকে বকে টকে পাঠিয়ে দিল দুই দিকে। ওরাও চলে গেল দুদিকে। তবে যাওয়ার আগে একে অপরকে চোখ দিয়ে শাসাতে ভুলল না যেন। চোখ যেন বলে দিচ্ছে, যুদ্ধ শেষ হয়নি এখনো। সুযোগ পেলে এক হাত দেখে নেবে পড়ে। প্রিন্সিপালের কক্ষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিল আর শাওন। প্রিন্সিপালের সাথে কথা বলছে হাসি আন্টি। আদিল আর শাওনের গার্ডিয়ান হিসেবে তিনিই এসেছেন। তাদের দুজনের বাবা মাই চাকরি করেন। তারা সকলেই মোটামুটি ব্যস্ত। তাই তাদের পক্ষ থেকে হাসি আন্টি এসেছেন। ওরা কি কাজে? প্রশ্ন করলেন প্রিন্সিপাল ম্যাম। না, ওরা কাজিন নয়। তাহলে আপনি ওদের দুজনের গার্ডিয়ান কিভাবে? আবার দুজনই আপনাকে আন্টি বলছে? আদিল আমার বড় বোনের ছেলে। আর শাওন আমার বান্ধবীর মেয়ে। ওর মা আমার বান্ধবী হলেও বোনের চেয়ে কোন অংশে কম নয়। ওরা দুজনও ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। তাই দুজনের মধ্যে কাজিনদের মতন একটা ভাব রয়েছে। প্রিন্সিপাল ম্যাম মাথা নাড়লেন।
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আদিল আর শাওনের দিকে একবার দেখলেন তিনি। ওদের নামে আগেও আমি অনেক কমপ্লেইন পেয়েছি। ওরা আগেও স্কুলে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মারামারি করেছে। স্কুলটা তো আর মারামারি করার কোন জায়গা নয়। আর না ওরা রাস্তার কোন বাতি গুন্ডা যে এভাবে মারামারি করে বেড়াবে। ওরা ভালো স্টুডেন্ট বলে তো আমি ওদের বারবার ছাড় দিতে পারি না। ওদের যদি আমি এভাবে বারবার ছাড় দিতে থাকি তাহলে অন্য বাচ্চাদের উপর এর খারাপ প্রভাব পড়বে। আমার কাছে স্কুলের প্রতিটি বাচ্চাই সমান। এটাই ওদের দুজনকে আমার লাস্ট ওয়ার্নিং। ওরা যদি নিজেদের সূত্রে না নেয় তবে পরের বার আপনাকে ওদের কিসি নেওয়ার জন্য ডাকবো। ওদেরকে কথাটা বুঝিয়ে দেবেন। আমি এমন বিশৃঙ্খলা আর টলারেট করব না। এক নাগারে কথাগুলো বলে থামলেন প্রিন্সিপাল ম্যাম। আশি আন্টি একবার ঘাড় ঘুরিয়ে তাকালেন বাদর দুটোর দিকে। কিছুক্ষণ ওদের দিকে উদ্দেশ্যহীন চোখে তাকিয়ে রইলেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিন্সিপাল ম্যামের উদ্দেশ্যে বললেন, আমি ওদের বুঝিয়ে বলবো ম্যাম। ওরা আর এমন করবে না। না করলেই ভালো। পরের বার এমন করলে আমি ছাড় দেব না। প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে হাসি আন্টি দুজনকে নিয়ে বেরিয়ে আসলেন কেবিন থেকে। তিনজনই চুপচাপ হাঁটছে। হাসি আন্টি মাঝখানে আর আদিল শাওন উনার দুই পাশে। দুইজনের মাথা তখনও নিচু। তারা লজ্জায় মাথা তুলতে পারছে না। এমন কিছু তাদের সাথে আগে কখনো হয়নি। আর তারা তাদের হাসি আন্টিকে খুব ভালোবাসে, সম্মানও করে খুব। আজকে তাদের জন্য তাদের প্রিয় হাসি আন্টিকে ম্যামের কাছে কতগুলো কথা শুনতে হলো। এটা তারা মানতে পারছে না। এর জন্য মনে মনে তারা একে অপরকে দোষারোপ করতেও ছাড়ছে না। আজকে আবার কি নিয়ে বেঁধেছিলে দুইজন? নীরবতা ভেঙে প্রশ্ন করলেন হাসি আন্টি। উনার কণ্ঠস্বর গম্ভীর। হাসি আন্টির প্রশ্নে তারা একে অপরের দিকে তাকালো। আজকে খুবই তুচ্ছ একটা বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ লেগেছিল। আপাত দৃষ্টিতে বিষয়টা তুচ্ছ মনে হলেও বিষয়টা মোটেও তুচ্ছ ছিল না। তারা লেগেছিল বিরাট কোহলি বনাম বাবর আজম নিয়ে। আদিল বিরাট কোহলির বিরাট ফ্যান। আর শাওন বাবার আজমের। কালকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ ছিল। ওরা দুজনই ক্রিকেট পাগল লোক। নাওয়া খাওয়া ভুলে টিভির সামনে বসে থাকে খেলা দেখতে। টেস্ট খেলাও তারা এক বসাতে দেখে। নিজের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় তারা ক্রিকেটের ক্ষেত্রেই দেয়। এখন চুপ কেন তোমরা? কি নিয়ে বেঁধেছিলে দুজনে? আমি প্রথমে কিছু করিনি। যা করেছে ওই করেছে। আদিল কি করেছে সেটাই তো জানতে চাইছি তোমার কাছে, শাওন। ও বলেছে বাবর আজমের ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। খেলা না পারলে যেন খেলতে না আসে। এটা কোন কথা হলো? ও কেন এভাবে বলবে? একদিন লাখ সাথে নাই থাকতে পারে। এর জন্য এমন কটাক্ষ করা কি ঠিক? মাথা নিচু করে কথাগুলো বলল শাওন। তার মাথাটা নিচু থাকলেও কণ্ঠে রাগের আভাস স্পষ্ট। হাসি আন্টি একবার শাওনকে দেখে আদিলের দিকে তাকালেন। এই কথা বলার জন্য তার মধ্যে অনুতাপের ছিটে ফোঁটাও নেই। তাকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর অমুক সত্য কথাটা বলেছে। হাসি আন্টি দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটা ক্রিকেট প্রেমীর কাছে এই বিষয়টা খুবই নাজুক। হাসি আন্টি তা বুঝতে পারে। তিনিও একজন ক্রিকেট পাগল লোক। এককালে তিনিও তো ইমরান খানের খেলার খুব ভক্ত ছিলেন। কত পাগলামি করেছেন ইমরান খানের জন্য। ইমরান খান ছিলেন তার কিশোরী বয়সের আবেগ। সেসব কথা মনে হলেও লজ্জা লাগে এখন। তিনি দুটোকে আর কিছু বললেন না। বললেও যে দুটো খুব শুনতে তেমনও নয়। তাদের বহুবার বলা হয়েছে। তারা শুনেনি। ওদেরকে কিছু বলার থেকে কলা গাছের সাথে কথা বলাও ভালো। কবে যে বড় হবে দুটোতে। কবে যে শেষ হবে এদের এই ছেলেমানুষি। হাসি আন্টি আবারও দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন সন্ধ্যা বেলায় শাওনদের বাড়িতে এসেছে আদিলের বাবা মা। সাথে আছে আদিল। সে চুপচাপ বাবার পাশে বসে আছে। মাথা সে এখনো নিচু করেই রেখেছে। তখনের পর আর মাথাটা উঁচু করতে পারেনি সে। বাড়িতে বাবা তার বেশ ভালো একটা ক্লাসই নিয়েছেন আজকে। কি ব্যাপার আদিল? আজকে এত চুপচাপ কেন? আশ্চর্য গলায় কথাটা বললেন শাওনের বাবা সারোয়ার ইসলাম। আদিল মাথাটা তুলে একবার তাকালেন উনার দিকে। উনি খুবই হাসি খুশি প্রাণোচ্ছল একজন মানুষ। আদিলের উনাকে বেশ পছন্দ।
ওনার সান্নিধ্যটাও আদিলের বেশ পছন্দের। মানুষটার মধ্যে কোন নেগেটিভই নেই। সকল ঋণাত্মক জিনিস হাতুড়ে ধনাত্মক জিনিসটা খুঁজে বের করতে তিনি বেশ পটু। যা কাণ্ড করে এসেছে আজকে, চুপ করে থাকবে না? কথা বলার মুখ দেখেছে সে কোন? কথাটা বললেন আদিলের বাবা আনোয়ার আহমেদ। তিনি মানুষটা বড্ড কাঠখোট্টা ধাঁচের। আদিল অনন্ত তাই জানে। তবে অন্যের কাছে তিনি যথেষ্ট মিশুক একজন মানুষ। সাথে মিষ্টভাষীও বটে। তবে আদিলের কেন যেন তা মনে হয় না। বাবার কথা শুনে আদিল আবারও মাথাটা নিচু করে নিল। আজকে তার মনটা বড্ড খারাপ। বাবা আজকে তাকে অনেক বকেছে, কথা শুনিয়েছে অনেক। তবে সে সব কারণে তার মন খারাপ হয়। তার মন খারাপ অন্য কারণে। বাবা আজকে কঠিন ভাষায় বলে দিয়েছে, আদিল যেন আর কখনো ক্রিকেট খেলা না দেখে। তার জন্য আজকে থেকে ক্রিকেট খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। আদিল বাবাকে কিছু বলতে চেয়েও পারল না। বিষয়টা এমন নয় যে সে বাবাকে ভীষণ পায়। বাবাকে সে ভীষণ শ্রদ্ধা করে। বাবার কথার উপরে সে সচরাচর কথা বলে না। কোথাও একটা বাদে তার। আদিল ভেবে পায় না এটা ভালো নাকি মন্দ। ও সব কোন বিষয় হলো? ছেলেপেলে এই বয়সে এসব করবে না তো কখন করবে? এখনই তো সময় দুষ্টুমি করার। দুষ্টুমি করুক, নিষেধ নেই কোন। তাই বলে স্কুলের মাঠে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে মারপিট করবে সে? ছেলে আর মেয়ের মাঝে পার্থক্য করছো নাকি? আস্তাগফিরুল্লাহ, পার্থক্য করছি না। যতই ছেলে মেয়ে সমান হোক, তাদের অধিকার সমান হোক। মেয়ে মানুষ সম্মানের পাত্রী। তাদের সম্মান দিতে হবে। কোন অবস্থাতেই তাদেরকে অসম্মান করা যাবে না। মেয়ে মানুষকে অবশ্যই সম্মান করতে হবে। তবে বখাটে মেয়েদেরকে নয়। বখাটে মেয়েদের সামনে পেলে, তারা অসভ্যতা করলে তাদেরকে দুগা লাগিয়ে দেওয়া যায়। তাতে পাপ হয় না। হেয়ালি করে বললেন সারোয়ার ইসলাম। একটু থেমে তিনি আবারও বলতে লাগলেন, তোমাকে আর কি বলবো, আমার মেয়েটার মধ্যে মেয়েলি কোন গুণ নেই। শুধু দেখতে শুনতেই যা মেয়ে হয়েছে সে। আচরণ সব ছেলেদের মতন। দেখোই তো কিভাবে শার্ট আর প্যান্ট পরে ঘুরে বেড়ায় সে। আর তার মুখের চাইতেও হাত বেশি চলে। আমি হলফ করে বলতে পারি, আজকের মারপিটের শুরুটা আমার মেয়েই করেছে। উনার প্রতিটা কথাই সত্য। আজকের এই মারামারিটা শাওন নিজেই আগে শুরু করেছে। আর এটাও সত্য যে, শাওন মেয়ে হলেও তার মধ্যে মেয়েলি কোন ভাব সাপ নেই। তার চলাফেরা, আচার-আচরণ সব কেমন ছেলেদের মতো। বাবা মা তাকে এই বিষয়ে বিশেষ কিছু বলেন না, মেয়েকে তারা বড্ড ভালোবাসেন। তাদের এই প্রগাঢ় ভালোবাসার কাছে শাসনটা অতি নস্যি। শাওন সেটা আমলেও নেয় না। তাদের কথায় মাঝখানেই এসে উপস্থিত হলো শাওনের ছোট ভাই শান্ত। বয়সের তুলনায় যথেষ্ট পাতলা সে। মুখ দিয়ে তার খই ফুটে একেবারে। নামটা তার যেমন শান্ত, কাজে কর্মে সে ঠিক ততটাই অশান্ত। সে শান্ত হয়ে দুদন বসতে অবধি পারে না। এতটাই অশান্ত ছেলে সে। তার টিচার ছিল বিধায় আড্ডায় আসতে তার একটু দেরি হয়ে গেছে। কালকের ম্যাচ দেখেছিলে আদিল ভাই? বিরাটের সেঞ্চুরিটা কি মারাত্মক ছিল, তাই না? আদিল অসহায় চোখে তাকালো শান্তর দিকে। বিরস গলায় বলল, দেখেছিলাম। আর বাবর আজম এটা কি করলো? বাবর আজম যদি আর কয়েকটা বল খেলে যেতে পারত তাহলে পাকিস্তানের জয় নিশ্চিত ছিল। আদিল কথা বলল না গো। নিজের ছাই চাপা দেওয়া দুঃখটা বারবার বাইরে বেরিয়ে আসতে চাইছে। আর বাইরে এসে শাওনের মাথা ফাটাতে চাইছে। তার দুঃখটা হয়তো শাওনের মাথা ফাটাতে পারলেই কমতো কিছুটা। এর মাঝেই শাওন ট্রেতে করে হালকা নাস্তা নিয়ে হাজির হলো। গায়ে তার পাকিস্তানের একটা জার্সি আর প্লাজো। গলায় একটা ওড়না জড়ানো। জার্সিটা শাওনের ওভার সাইজ হয়েছে। জার্সিটা একেবারে হাঁটু অব্দি এসেছে মেয়েটার। শাওন দেখতেও ছোটখাটো একজন মেয়ে। দেখতে ছোটখাটো বলে কি ভাবে? মেয়ের তেজ তো কম না, কথায় বলে না, ছোট মরিচের ঝাল বেশি। শাওনের পুত্রেও হয়েছে এমন। ঝাঁজের তোপে কাছে ঘেঁষা যায় না মেয়ের। কোন কথা তাকে বলা যায় না। কিছু থেকে কিছু বললেই সাপের মতন ফোঁস করে উঠে সে। শাওনকে দেখে মিষ্টি হাসলেন আনোয়ার আহমেদ। একটা মেয়ের তার খুব শখ ছিল। আল্লাহ তায়ালা তার সেই শখ পূরণ করেননি। তবে ছেলেকে পেয়ে তিনি অসন্তুষ্ট নন।
ছেলেটাও তার খুব লক্ষ্মী, শুধু মেজাজের একটু সমস্যা আছে এই যা। শাওন মা, এখানে আমার পাশে বসো তো। শাওন বাধ্য মেয়েটির মতন বসে গেল আনোয়ার আহমেদের পাশে। আনোয়ার আহমেদ শাওনের মাথায় হাত রাখলেন। শাওনের মাথায় আদুরে স্পর্শ বুলিয়ে দিয়ে বললেন, মাথা বুঝি অল্পতেই গরম হয়ে যায় আমার মায়ের? শাওন বলল না কিছু। সেও মাথা নামিয়ে রাখল। আর চোখে একবার আদিলকে দেখল সে। আদিলও মাথা নিচু করে কোনা চোখে তাকেই দেখছে। এত অল্পতেই মাথা গরম করতে হয় না, ধৈর্য রাখতে হয়। মনে রাখবে যে ব্যক্তি তত বেশি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি তত বেশি শক্তিশালী হয়। রাগ প্রকাশ করার চাইতে বেশি সাহস রাগ নিয়ন্ত্রণ করার মধ্যে থাকে। রাগ মানুষের ভালো করে না, রাগ মানুষের ধ্বংসের কারণ। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। বুঝেছ? শাওন মাথা নাড়ালো। অর্থাৎ সে বুঝেছে। তারা আরো কিছুক্ষণ কথা টথা বলল। তারপর রাতের খাবার খেতে বসলো। রাতের খাবার খেয়ে আদিলের পরিবার চলে গেল। স্কুলে স্পোর্টস শুরু হয়েছে, চলবে টানা 3 দিন অবধি। শাওন আদিল দুজনই বেশ অ্যাক্টিভ স্টুডেন্ট। স্কুলের প্রতিটি ইভেন্টে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে ছিল প্রতিযোগিতার প্রথম দিন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 3টি সেগমেন্টে অংশ নিতে পারবে। লং জাম্প, হাই জাম্প আর 500 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে আদিল। 2 বছর যাবৎ এই 3টি প্রতিযোগিতায় আদিলের কোন প্রতিদ্বন্দ্বী নেই। আদিল বেশ লম্বা হওয়ার তার সাথে পেরে ওঠা একটু মুশকিল হয়ে ওঠে। পিছিয়ে নেই শাওন নিজেও। সে নাম দিয়েছে প্রবলেম সলভিং রিলে আর ভলিবলে। ভলিবল খেলায় শাওন বেশ এক্সপার্ট। এই খেলাটা যদিও সে আদিলের থেকে শিখেছে। যথাসময়ে প্রতিযোগিতা শুরু হলো। আজকে আদিলের হাই জাম্পিং চ্যালেঞ্জ হবে। আজকে তার একটাই প্রতিযোগিতা রয়েছে, কালকে হবে দুটো। হাই জাম্পিং এর লাইনে দাঁড়িয়ে আছে আদিল। দুজনের পরেই তার সিরিয়াল। আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের বারটার দিকে। একটু পরেই আদিলের সিরিয়াল এলো। এবং বরাবরের মতন এবারেও সে প্রথম হয়ে মাঠ ছাড়ল। শাওনের আজকে ছিল প্রবলেম সলভিং রিলে। সে দ্বিতীয় হয়েছে। লাস্ট মোমেন্টে টিমের একজন গন্ডগোল পাকিয়ে দেওয়ায় তারা দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে। প্রথম দিনের প্রতিযোগিতা বেশ ভালোভাবেই শেষ করলো তার। তারপর দিন। আজকে আদিলের দুটো প্রতিযোগিতা রয়েছে। প্রথমে হবে লং জাম্প আর তারপর দৌড়। শাওনের আজকে আছে ভলিবল খেলা। মাত্রই লং জাম্প শেষ করে দৌড় প্রতিযোগিতার লাইনে এসে দাঁড়িয়েছে আদিল। সকলে নিজেদের পজিশন ঠিক করতেই পিটি টিচার বাঁশি ফু দিলেন। শুরু হলো দৌড়। এমন সময় হাঁপাতে হাঁপাতে মিরাজ এসে হাজির হলো সেখানে। চেঁচিয়ে ডেকে উঠল আদিলকে, আদিল, তাড়াতাড়ি চল। ভলিবল খেলতে গিয়ে শাওনের পা মুচকে গেছে। শাওনের পা মুচকে গেছে শুনে পা জোড়া থেমে গেল আদিলের। নিজের প্রতিযোগিতার কথা ভুলে বসল সে। সে দৌড় লাগালো উল্টো দিকে। পা চেপে ধরে মাটিতে বসে আছে শাওন। ইতোমধ্যে মেয়েটার পা ফুলে গেছে। মাটিতে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শাওন। আদিল দৌড়ে শাওনের কাছে আসলো। শাওন, উদ্বিগ্ন স্বরে ডাকলো আদিল। আদিলের গলার আওয়াজ পেয়ে শাওন ছলছল চোখে তাকালো আদিলের দিকে। পায়ে কি হয়েছে? ব্যথা কিভাবে পেয়েছিস? শাওনের পাশে বসতে বাসতে জানতে চাইলো আদিল। হুট করে পায়ে মোচড় খেয়েছি। আদিল ভালো মতন শাওনের পা দেখলো। পা নীল হয়ে উঠেছে। আমাকে ধরে উঠো। কোথায় যাব? হাসপাতালে। ডাক্তার দেখাতে হবে। হাসপাতালের নাম শুনে ঢোক গিলল শাওন। সে ডাক্তারদের ভয় পায়। ডাক্তারের নাম শুনলেই তার গলা শুকিয়ে আসে। হাসপাতালে না, বাড়ি নিয়ে চল। আগে হাসপাতালে তারপর বাড়ি। আদিলের কণ্ঠ কঠোর হলো। শাওন এই মুহূর্তে ব্যথা আর ভয় কাত হয়ে আছে। তা না হলে এমন কঠোর স্বরের জন্য সে আদিলের মাথা ফাটিয়ে দিত। আদিল জোর করে শাওনকে ডাক্তারের কাছে নিয়ে গেল। শাওন মানা করলেও শুনল না। ডাক্তার শাওনকে কতগুলো ঔষধ দিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিল। পায়ে ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। কয়েকদিন হাঁটা চলা করতে বারণ করে দিয়েছে ডাক্তার। কিছুদিন তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ডাক্তার দেখিয়ে রিকশায় চেপে বসেছে আদিল আর শাওন। যদিও হাসপাতাল থেকে তাদের বাসা বেশি দূরে নয়।
পায়ে হেঁটেই যাওয়া যায়। কিন্তু শাওনের পায়ের যা অবস্থা তাতে সে বাড়ি অব্দি হেঁটে যেতে পারবে না। আর আদিল তাকে কাঁধে করেও নিয়ে যাবে না। রিকশা চলছে তার আপন গতিতে। ঔষধ দেওয়ার কারণে শাওনের পায়ের ব্যথাটা কিছুটা সহনীয় হয়েছে। আদিল, বল, তুই প্রতিযোগিতা ছেড়ে কেন এসেছিলি? আর 2 মিনিট থাকলেই তুই প্রথম হতি। না আসা উচিত ছিল, বুঝি? শাওন বিরক্ত হলো। সোজা কথার কোন সোজা জবাব এই ছেলে দিতে পারে না। তুই একেবারে জাতা। এই জন্যই আমি তোকে সহ্য করতে পারি না। এই দুঃখে আমি মরে যাচ্ছি। আই হেইট ইউ। আদিল বমি করার নাটক করলো। মুখে কিছু বলল না। শাওন কিছুক্ষণ আদিলের দিকে তাকিয়ে রইল। আদিল, আবার কি? প্রথম হতে হতে তুই ক্লান্ত হোস না? বিরক্ত লাগে না? ক্লান্ত লাগে না, তবে বিরক্ত লাগে কিছুটা। কম্পিটিটর না থাকলে কম্পিটিশনে মজা নেই। শাওন ভুরু কুঁচকে নিল। বলল, মানে? কিছু না। আমার কথা বাদ দে। তোর বিরক্ত লাগে না সবসময় দ্বিতীয় হতে? না। শাওনের জবাবে আদিল হাসল। কারণ সে জানে মনে মনে শাওন প্রথম হতে চায়। একটা বারের জন্য হলেও আদিলকে হারাতে চায়। আদিলের সাথে সব জায়গায় জিততে পারলেও এই একটা জায়গায় কখনো জিততে পারে না শাওন। এই নিয়ে বেচারির মনে দুঃখের শেষ নেই। শাওনের এই দুঃখ আদিল বেশ উপভোগ করে। এই একটা জায়গাতেই শাওন বারবার পরাস্ত হয়। মিনিট পাঁচেকের মধ্যেই তার বাড়ি পৌঁছালো। শাওনকে নামিয়ে দিয়ে আদিল চলে গেল নিজের বাড়ি। স্কুলে বিতর্ক চলছে। 2টো টিম করা হয়েছে। এই 2 টিমের মধ্যে যারা জিতবে তারা জেলা বিভাগে স্কুলকে রিপ্রেজেন্ট করবে। 2টো টিমের মধ্যে একটা টিমের লিডার শাওন আর একটা টিমের লিডার আদিল। বিতর্কে তারা দুজনই বেশ পারদর্শী। যুক্তিতে তাদের সাথে পারা কঠিন। একটু পরেই শুরু হবে তাদের বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে 2টা। প্রথমটা বিতর্কের বিষয় আগে থেকে বলে দেওয়া থাকবে। প্রতিযোগীরা আগে থেকেই নিজেদের বক্তব্য সাজিয়ে নিয়ে আসবে। আরেকটায় তৎক্ষণাৎ দেওয়া হবে বিতর্কের বিষয়। তাদের জায়গায় বসেই নিজেদের বক্তব্য সাজাতে হবে। তাদের প্রথম প্রতিযোগিতার বিষয় দেওয়া হলো শিক্ষা ব্যবস্থায় অনলাইন শিক্ষা কতটা সহায়ক। শাওনদের দেওয়া হলো পক্ষ দল আর আদিলেরা বিপক্ষ দল। প্রথম প্রতিযোগিতায় আদিল শাওনের কাছে খুব বাজেভাবে হেরেছে। শাওনের যুক্তির সামনে আদিল কোন তুচ্ছই যুক্তি উপস্থাপন করতে পারেনি। এই প্রতিযোগিতাটা শাওনেরা খুব ভালো মতোই জিতল। দ্বিতীয় প্রতিযোগিতা হবে কালকে। আজকের মতনই এখানেই শেষ। মিরাজের সাথে বাড়ি ফিরছে আদিল। হাতে তার আইসক্রিম। আইসক্রিম আদিলের বেশ পছন্দ। কিন্তু টনসিলের সমস্যার কারণে সবসময় খেতে পারে না। খেলেও বেশ লুকিয়ে চুরিয়ে খেতে হয়। মা দেখলে তাকে আস্ত রাখবে না। মিরাজের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসছে আদিল। এমন সময় পাশ থেকে কেউ একজন বিদ্রুপ করে বলে উঠল, কিছু মানুষ হেরেও এমন করে হাসতে পারে কিভাবে বুঝি না। আর তাদের গায়ে লাগে না এক্কেবারে। বিদ্রুপ শুনে আদিল পাশ ফিরে তাকালো। শাওনকে দেখতে পেয়েই রাজ্যের বিরক্তি নিয়ে মাথা নাড়ালো সে। মাঝে মাঝে আদিলের মনে হয় শাওন একটা পাগল। আস্ত উন্মাদেই মেয়ে। যারা সবসময় যেতে এমন 2একটা হার তাদের গায়ে লাগবে না এটাই স্বাভাবিক। হার তো হার। দুঃখ পাওয়া উচিত। যারা সবসময় যেতে তাদের তো আরো দুঃখ পাওয়া উচিত। শাওনের কথা শুনে হাসলো আদিল। বলল, আরে অভ্যস্ত মানুষেরা হঠাৎ জিতের স্বাদ পেলে অহংকারী হয়ে উঠে এর জন্য প্রমাণ পেলাম আজ। এক জিতে এত খুশি হতে নেই। আদিলের কণ্ঠে স্পষ্ট তাচ্ছিল্য। আদিলের কণ্ঠের এমন তাচ্ছিল্য শাওনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে তেজস্বী গলায় বলল, হার থেকেই মানুষ শেখে। সেই শেখা থেকেই মানুষ জেতে। তোর শিখা আর জিত দুটোকেই অভিনন্দন। তবু হিংসে হচ্ছে বুঝি? আদিল এবারে আসলেই বিরক্ত হলো। মেয়ে মানুষ যে সব কিছুতেই বাড়াবাড়ি পছন্দ করে তার জ্বলন্ত প্রমাণ শাওন। আদিল বিরক্ত গলায় বলল, প্রতিযোগিতায় হার জিত থাকবে স্বাভাবিক। প্রতিযোগিতা তো আমাদের প্রতিযোগিতা হিসেবেই দেখা উচিত। একটা প্রতিযোগিতায় হেরে হিংসায় জ্বলে যাওয়া মানুষ আমি আদিল না। একটা হারের বিপরীত এমন 100 জিত পড়ে আছে আমার ঝুলিতে। সেসব দেখাও সময় আমার নেই। আদিল আর কথা বাড়ালো না।
চলে গেল নিজের মতন করে। দাঁড়িয়ে রইল শাওন। আদিল যে তাকে অপমান করেছে তা সে স্পষ্টই বুঝল। রাগও হলো খুব। কালকেও যদি তোকে না হারিয়েছি তবে আমার নামও শাওন না। পরদিন যথা সময়ে বিতর্ক শুরু হলো। আবারও মুখোমুখি শাওন আর আদিল। শাওনের চোখে মুখে প্রতিশোধের আগুন স্পষ্ট। সেই আগুন আদিলের হাড়েই বোধহয় নিভবে। আজকে তাদের বিতর্কের বিষয় ছিল এই নিয়ে। আজকেও শাওন ছিল পক্ষ দলে আর আদিল বিপক্ষ দলে। যতটা কনফিডেন্সের সাথে শাওন বিতর্ক শুরু করেছিল আদিলের এক একটা যুক্তিতে সে ততটাই দুর্বল হলো। টেকনোলজি নিয়ে সারাক্ষণ খেলা করে আদিল। এই বিষয়ে শাওনের থেকে অধিক বিজ্ঞ সে। আদিলের শক্তপোক্ত বক্তব্যের সামনে টিকতে পারল না শাওন আর তার দল। ফলাফল দ্বিতীয় বিতর্ক প্রতিযোগিতাটা তারা হারল। শাওন মুখ কালো করে বসে আছে। তাকিয়ে আছে আদিলের দিকে। সে স্বাভাবিক। এত হার জিত তার কাছে তেমন গুরুত্ব পায় না। যারা সবসময় জেতে তাদের কাছে এসব জিত দুর্ভাগ। শাওন ফোঁস করে দুটো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে আদিলকে হারাবেই। জীবনের কোন না কোন এক সময়ে আদিলকে তার কাছে হারতেই হবে। হবে মানে হবেই। মাঝখানে কেটেছে আরো 1 মাস। এর মধ্যেই শাওন আর আদিলের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সামনেই তাদের মেট্রিক পরীক্ষা। পড়ার চাপ অনেক। পড়ার চাপে পড়ে তারা যেন নিঃশ্বাস ফেলার ফুরসতটাও পাচ্ছে না। শাওন এমনিতেই একজন বইপোকা মেয়ে। সারাক্ষণ বই পাতায় মুখ গুঁজে থাকে সে। বাকিটা সময় আদিলের সাথে ঝামেলা করে কাটে তার। আদিল অতটাও বইপোকা নয়। সময়ে সময়ে পড়তে বসে সে। বাকিটা সময় আজগুবি সব কাজ করে কাটায়। আজকে তাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। আদিলের পরীক্ষা বরাবরের মতন ভালো হলেও শাওনের পরীক্ষা তেমন ভালো হয়নি। দুটো সৃজনশীলের ঘন সে লিখতে পারেনি। আর একটার গ লিখতে পারেনি। মোট 11 নম্বর সে ছেড়ে এসেছে। এই নিয়ে মেয়েটার দুঃখের অন্ত নেই। এত নম্বর ছেড়ে আসার দুঃখে মেয়েটা নেতিয়ে আছে। মন খারাপ করে আম গাছটার নিচে বসে আছে শাওন। এত খারাপ পরীক্ষা সে এর আগে কখনো দেয়নি। মন মেজাজ তার প্রচন্ড খারাপ। সেই পথেই বাড়ি ফিরছিল আদিল। শাওনকে মন মরা হয়ে বসে থাকতে দেখে বিক্কেল হাসল আদিল। যে ইতোমধ্যে খবর শাওনের পরীক্ষা খারাপ হওয়ার খবরটা পেয়ে গেছে। আর খবরটা পাওয়ার পর থেকেই তার মনের মধ্যে পৈশাচিক এক আনন্দ লাগছে। আদিল তার সাথে থাকা রাফিকে উদ্দেশ্য করে বলল, আজকের প্রশ্নটা এত সোজা হয়েছে কি আর বলবো। টেস্ট এক্সামে কেউ এত সোজা প্রশ্ন করে? এই প্রশ্নে 100তে 100 তোলা কোন ব্যাপারই না। যে পারবে না সে হলো লুজার। লুজার না হলে এই প্রশ্নে কারো পরীক্ষা খারাপ হওয়ার কথা নয়। আদিল কথাগুলো বেশ জোরে জোরেই বলল, যেন শাওন শুনতে পায়। আর শাওন শুনতেও পেল। সে চোখ তুলে তাকালো আদিলের দিলে। আদিলের চোখে মুখে স্পষ্ট তাচ্ছিল্য। শাওনের চোখ দুটো ভরে উঠল অশ্রুতে। সে আসলেই একটা লুজার। আজকের প্রশ্নটা আসলেই সহজ ছিল খুব। কিন্তু শাওন পারেনি। কেন পারেনি সেটাও সে জানে না। শুধু জানে সে পারেনি। সে একটা লুজার। লুজার সে। ধরণীতে সন্ধ্যা নেমেছে আরো অনেক আগেই। চারপাশ ধীরে ধীরে জমে উঠেছে ক্যাটক্যাটে অন্ধকারে। যেন আলোটুকুও সেই অন্ধকারে ভয় পেয়ে সরে গেছে। দিনের কোলাহল থেমে গিয়ে পরিবেশে নেমে এসেছে এক চাপা নিস্তব্ধতা। দূরের গাছগুলোতে পাখিরা সবাই ফিরে গেছে নিজ নিজ নীড়ে, নিরাপদ আশ্রয়। সকলে নিজ আশ্রয় ফিরলেও ফিরে যায়নি শাওন। শাওন যতই বখাটেপনা করে বেরাক না কেন, সন্ধ্যার পর সে কখনো বাইরে বের হয় না। অতি প্রয়োজন থাকলে বাবাকে সঙ্গে করে বের হয় সে। সেই মেয়ে এখনো বাড়ি ফেরেনি আজ। সে কোথায় আছে, কেমন আছে কেউ তা জানে না। আজ দুপুর থেকে সে এক প্রকার নিখোঁজ। সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। হয়তো বাড়ি ফিরে আসার দ্বারা কাজ করেনি তার মাঝে। নয়তো অন্য কিছু। চিন্তায় চিন্তায় শাওনের বাবা মায়ের অবস্থা খারাপ। একটা মাত্র মেয়ে উনাদের। মেয়েটা বড্ড সাধের তাদের। থেকে থেকে শাওনের মায়ের চিৎকার আর আহাজারির শব্দ ভেসে আসছে। আমার মেয়েটা কোথায় গেল? কোথায় গেল আমার কলিজাটা? সারাটা দিন কোথায় আছে সে? এই অন্ধকারে কোথায় আছে আমার মেয়েটা?
আমার মেয়েটা তো ভয় পায় অন্ধকারে। সারাদিনে কি খেয়েছে না খেয়েছে আমার মেয়েটা? কোথায় আছে ও? স্ত্রীকে সান্ত্বনা দিয়ে কোন কথা বলতে পারছেন না সারোয়ার সাহেব। তার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। মেয়ের চিন্তায় চিন্তায় তার নিজের প্রেশারটাও বেড়েছে খুব করে। ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে শান্ত। অশান্ত ছেলেটাও আজকে নিজের নামের মতন শান্ত হয়ে গিয়েছে। তার মাথায়ও বোনের চিন্তা। কোথায় আছে আপু? এই অন্ধকারে কি করছে সে? আপু কি অন্ধকারে ভীষণ ভয় পাচ্ছে? আপু কি ভয় কাঁদছে? তাকে ডাকছে। শান্ত ফুপিয়ে কেঁদে উঠল। সেই সাথে কেঁপে উঠল তার ছোট্ট দেহটা। বোনকে সে বড্ড ভালোবাসে। ওনাদের এই জীবন মরণ পরিস্থিতির মাঝেই উপস্থিত হলেন আদিল, ওর বাবা মা আর হাসি আন্টি। হাসি আপা, আমার মেয়েটা কোথায় গেল হাসি আপা? ওকে আমার কাছে এনে দাও। ও কেন এখনো বাড়ি ফিরল না, আপা? হাসি আন্টিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন শাওনের মা আফরোজা শারমিন। কাঁদিস না আফরোজ। শাওন চলে আসবে। ও তো রাত বিরেতে বাইরে থাকার মেয়ে নয়। ও ঠিক চলে আসবে। আমরা সবাই মিলে খুঁজে ওকে নিয়ে আসবো। তুই একটু শান্ত হ। আদিলের মা আর হাসি আন্টি মিলে শাওনের মাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বললেই কি শান্ত হওয়া যায়? মায়ের মন কি আর এত সহজে শান্ত হয়? বুকের ধন বুকে না ফিরলে কি মায়ের মন শান্ত হবে? আদিলের বাবা গেলেন শাওনের বাবার কাছে। আশেপাশে খুঁজে দেখেছো? আশেপাশের সমস্ত জায়গায় খুঁজেছি। কোথাও নেই। ওর বান্ধবীদের বাসায় ফোন করেছিল? করেছি। সেখানেও নেই। কোথাও নেই আমার মেয়েটা। গেল কোথায় আমার মেয়েটা? গলাটা যেন ভেঙে আসছে সারোয়ার সাহেবের। একটা মাত্র মেয়ে উনার। মেয়ের কিছু হলে তিনি হয়তো মরেই যাবেন। আমরা ঠিক ওকে খুঁজে বের করব। তুমি চিন্তা করো না। কিভাবে চিন্তা না করে থাকবো? এখনকার যে সময়, মেয়েরা নিজের বাড়িতেই সেফ না। আর না জানি আমার মেয়েটা কোথায়, কোন পরিস্থিতিতে আছে। না চাইতেও মাথায় সব উল্টা পাল্টা চিন্তারা এসে ঘুরপাক খাচ্ছে। চেষ্টা করলেও তাদের সরানো যাচ্ছে না। তারা যেন একেবারে বসন্তিটা নিয়ে ঝেঁকে বসেছে মাথায়। অপরদিকে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে আদিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছে সবাইকে। দেখছে কিভাবে শাওনের জন্য প্রতিটা মানুষ কষ্ট পাচ্ছে। কোথায় আছেন শাওন? কোন পরিস্থিতিতে আছে সে? হুট করেই আদিলের কিছু একটা মনে পড়ল যেন। সে এগিয়ে গেল শাওনের মায়ের দিকে। শাওন কখন থেকে নিখোঁজ আন্টি? আফরোজা শারমিন তাকালেন আদিলের দিকে। কান্নাটুকু গিলে নিয়ে বললেন, সকালে যে পরীক্ষা দিতে গেল, আর বাসায় আসেনি। এর মাঝে ওর সাথে কথা হয়েছে তোমাদের কারো? না, কথাও হয়নি। আদিল ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবল কিছু একটা। তারপর গেল নিজের বাবার কাছে। বাবা, একটু আসো তো আমার সাথে। এই সময় কোথায় যাবে তুমি? আসো না একটু। এত প্রশ্ন কেন করছো? প্রশ্ন না করে তাড়াতাড়ি এসো। আনোয়ার আহমেদ আর কিছু বললেন না। চললেন ছেলের পিছু পিছু। তার সাথে কি মনে করে যেন শাওনের বাবাও গেল। পেছনে থেকে বাকি সকলে আদিলকে ডাকলো। কিন্তু আদিল শুনল না। পিছন ফিরে তাকালোও না। চারদিকটা ঘন আর নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে। শাওন অন্ধকারকে সবসময়ই ভীষণ ভয় পায়। এই অন্ধকার তার কাছে কেবল আলোহীনতা নয়, বরং এ যেন দম বন্ধ করে আনা এক নিঃশব্দ আতঙ্ক। অন্ধকার নামলেই তার বুকের ভেতর শ্বাসগুলো জট পাকিয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শাওন এখনো সেই আম গাছটার নিচেই বসে আছে। তার উঠতে ইচ্ছে করেনি। বাড়ি যেতেও ইচ্ছে করেনি। এখন ইচ্ছে করছে, তবে উপায় নেই। এই অন্ধকারকে ডিঙিয়ে বাড়ি যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আম গাছটায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে শাওন। চোখ খুলে রাখার সাহসটুকুও সে পাচ্ছে না। হুট করেই ফুঁপিয়ে কেঁদে উঠল শাওন। তার কপাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা গরম অশ্রু। ভয়ের সাথে সাথে খিদেটাও বড্ড লেগেছে তার। ভয় আর ক্ষিধা দুই মিলিয়ে শাওনের অবস্থা খুব খারাপ। এক সময় সে জ্ঞান হারালো। ভয় নাকি খিদায় তা ঠিক বলা গেল না। আদিল, আনোয়ার আহমেদ আর সারোয়ার ইসলামকে নিয়ে সেই আম গাছটার কাছে আসলো। অন্ধকারে কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। আদিল পকেট থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালালো।
আলো জ্বালাতেই শাওনের জ্ঞানহীন শরীরটা দেখতে পেল তারা। মেয়েকে দেখতে পেয়েই সেদিকে ছুটলেন সারোয়ার ইসলাম। তার মেয়েটা কিভাবে অসহায়ের মতন পড়ে আছে, মুখটা মোচড় দিয়ে উঠল ওনার। সারোয়ার ইসলাম মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথাটা তুললেন, আলতো স্বরে ডাকলেন, শাওন, মা আমার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ মা? ভদ্রলোকের গলার আওয়াজটা বড্ড কাতর শোনাল। অন্য সময় হলে বাবার এমন কাতর আওয়াজে শাওন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দম নিত। তবে আজকে তার কিছুই হলো না। শাওন বাবার সেই কাতর আওয়াজ শুনতে পেল না। শাওন মনেও হয় ভয় জ্ঞান হারিয়েছে। আনোয়ার আহমেদের কথা শুনে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করলেন সারোয়ার ইসলাম। মেয়েকে সাবধানে কোলে তুলে নিলেন তিনি। আদিল এক ফাঁকে মাকে ফোন করে বলে দিল যে তারা শাওনকে পেয়েছে। মেয়েকে পাওয়া গেছে খবর শুনে একটু শান্ত হলেন আফরোজা শারমিন। শাওনকে যখন বাসায় নিয়ে আসা হলো তখন ঘড়িতে রাত প্রায় 9টা। আদিলের বাবা যেহেতু ডাক্তার তাই শাওনের প্রাইমারি চেক আপটা উনি করলেন। শাওনের তখনও জ্ঞান ফেরেনি। ওকে আপাতত একটা স্যালাইন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ওর জ্ঞান ফিরে আসবে। শাওনের সাথে ওর মা আছে এখন, আর বাকি সবাই বসার ঘরে। আদিলকে সওয়ালজবাব করতে বসেছে তারা। তুমি কিভাবে জানলে শাওন ওখানে আছে? জানতে চাইলেন আনোয়ার আহমেদ। বাবার প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল আদিল। বলল, স্কুল থেকে ফেরার পথে ওকে আমি আম গাছটার নিচে বসে থাকতে দেখেছিলাম। সাথে কে ছিল? ও একাই ছিল। আসলে আজকে শাওনের পরীক্ষা খুব খারাপ হয়েছে। ও 10 নম্বরের মতন উত্তর করতে পারেনি। এই নিয়ে ওর মনটাও খারাপ ছিল খুব। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ও মন মরা হয়েই বসেছিল। ধীরে ধীরে সব কিছু বলল আদিল। আসার সময়ও যে শাওনকে খুঁচিয়েছে তা চেপে গেল। এই কথা বললে এখন মার একটাও মাটিতে পড়বে না তার। বাবার মন মেজাজ এমনিতেই খারাপ। পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়ি আসবে না? এটা কেমন কথা? বললেন আনোয়ার আহমেদ। বাবার কথার পিঠে আদিল আর কিছু বলল না। তার কিছু বলারও নেই। যার যেটা বুঝো সে সেটাই করে। সব শুনে সারোয়ার ইসলাম দীর্ঘশ্বাস ফেললেন। তারা কখনোই শাওনকে পড়াশোনার জন্য প্রেশার দেয় না। রেজাল্ট নিয়েও কিছু বলে না। তাদের কাছে সবার আগে সন্তান। তবে তার মেয়েটা আজ কেন এমন করল? সে একটাবারও বাবা মায়ের কথা ভাবল না। আজ যদি তার কিছু একটা হয়ে যেত তবে তারা কিভাবে বাঁচত? শাওন পুরোপুরি জ্ঞানে ফিরল পরদিন করে। চোখ মেলে তাকাতেই সে বুঝতে পারল রাত পুরোপুরি কাটেনি এখনো। চারদিকে তখনও ছিটে ফোটা অন্ধকার বিরাজমান। তা যেন রাত আর ভোরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনিশ্চিত ক্ষণ। আকাশের গায়ে ফিকে নীলচে আভা, দূরের দিগন্তে আলোর খুব সূক্ষ্ম রেখা মাত্র উঁকি দিচ্ছে। সূর্য তখনও ধরণীকে কবজা করে না বসলেও তার আগমনের আভাস স্পষ্ট। শাওনের মাথাটা ভারী হয়ে আছে। শরীরটা যেন অবশ হয়ে আছে। নড়তে চাইলেও নড়ছে না ঠিক মতো। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। বুকের ভেতর জমে থাকা অজানা এক শঙ্কা ধীরে ধীরে চেপে বসছে। শাওন ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে চাইল। মাকে দেখতে পেয়ে স্বস্তি পেল সে। বুকের ভেতর থেকে অজানা শঙ্কারা একে একে গায়েব হতে লাগলো যেন। শাওনের মনে হচ্ছে সে শুধু ঘুম থেকে নয় বরং কিছু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেও ফিরে এসেছে। শাওন উঠে বসতে চেষ্টা করল, কিন্তু দুর্বলতার কারণে পারল না। 20 ঘন্টা পেরিয়ে যাবে তার পেটে কোন দানা পানি পড়েনি। কালকে রাতে শুধু একটা স্যালাইন পড়েছিল শরীরে। এতটুকুতে কি আর দুর্বলতা যায়? শাওনের নড়াচড়ায় ঘুম ভেঙে গেল আফরোজা শারমিনের। মেয়েকে চোখ মেলতে দেখে ভদ্রমহিলা আবেগপ্রবণ হয়ে উঠলেন। মেয়েকে তুলে বসিয়ে দিলেন আস্তে করে। তার মেয়েটা এতক্ষণে হুঁশে এলো। মেয়েকে হুঁশে আসতে দেখে তার মাতৃহৃদয় শীতল হয়ে এলো যেন। মনে হলো বুকের উপর থেকে একটা পাথর সরে গেল। আফরোজা শারমিন মেয়েকে জড়িয়ে ধরলেন। মায়ের বুকের উষ্ণতায় কাল রাতের সকল ভয়, সকল উদ্বেগ যেন এক নিমিষেই গায়েব হয়ে গেল শাওনের। সে নিজেও মাকে জড়িয়ে ধরল। মায়ের শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মা কি কান্না করছে? কেন কান্না করছে? তার জন্য? সে তো ফিরে এসেছে। কিছু হয়নি তো তার। তাহলে কেন কাঁদছে মা? খুশিতে? সে সুস্থভাবে ফিরে এসেছে এই খুশিতে মা কাঁদছে? মায়েরা এমন কেন?
এত অল্পতে তারা কেন কেঁদে ভাসিয়ে দেয়? আম্মু, আলতো স্বরে ডাকলো শাওন। মেয়ের ডাক কানে গেলেও মেয়েকে ছাড়লেন না আফরোজা শারমিন। কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড মেয়েটা তার কাছে ছিল না। তার মাতৃহৃদয় এতটুকু সময়ে কতবার ভেঙে গুড়িয়েছে তা কেমন তিনিই জানেন। আমার খুব খিদে পেয়েছে আম্মু। বেশ অসহায় স্বরে কথাটা বলল শাওন। তার আসলেই খুব খিদে পেয়েছে। মেয়ের খিদে পেয়েছে শুনে মেয়েকে ছাড়লেন আফরোজা শারমিন। খিদে পেয়েছে সোনা আমার? আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুই ফ্রেশ হয়ে যায় বাবু। আফরোজা শারমিন মেয়ের কপালে আদুরে স্পর্শ দিয়ে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে ছুটলেন রান্নাঘরের দিকে। কাল থেকে মেয়েটা তার না খাওয়া। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল শাওন। আজকে কালকে দুদিন তার পরীক্ষা নেই। পরের দিন রসায়ন পরীক্ষা। রসায়ন নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। চোখ বন্ধ করে পরীক্ষা দিলেও হয়তো রসায়নে সে অনায়াসে 95 পেয়ে যাবে। কিন্তু কালকের পরীক্ষাটা? জীবনেও সে এত খারাপ পরীক্ষা দেয়নি। পরীক্ষা খারাপ দিয়ে সে যতটা না ভেঙেছে তার চেয়েও বেশি সে ভেঙেছে আদিলের কথায়। আদিলের কথায় তার বেঁচে থাকার কনফিডেন্সও যেন কর্পূরের মতন উবে গেছে। আদিল 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 এই একটা নাম শাওনের জীবনে কাটার মতন বিঁধে আছে। শাওন না পারছে তাকে গিলতে আর না পারছে উগলে দিতে। শাওন দুহাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরল। রাগে তার কান্না পেয়ে যাচ্ছে। সে আদিলের কাছে হাঁটতে চায় না, কখনো না। মা আমার। বাবার ডাকে শাওন নিজের চুলগুলো ছাড়ল। নিজেকে স্বাভাবিক করে তাকালো বাবার দিকে। বাবার চোখ মুখ লাল হয়ে আছে। চেহারাটা কেমন নিষ্প্রাণ দেখাচ্ছে তার। শাওন আঁতকে উঠল। বাবা। অস্পষ্ট স্বরে আওড়ালো শাওন। সারোয়ার ইসলাম মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত রাখলেন। বাবার এতটুকু আদুরে স্পর্শ পেয়ে শাওন যেন আরো নেতিয়ে গেল। সে বাবার দিকে একটু হেসে বসল। সারোয়ার ইসলাম মেয়েকে সযত্নে আগলে নিলেন। আর কখনো এমন করবে না মা। আমাদের কষ্ট হয়। কালকে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? শাওন চুপ রইল। সে বুঝেছে কালকের কাজটা তার ঠিক হয়নি। তবে তার মনে আরো একটা প্রশ্ন উদয় হলো। সে বাড়িতে কিভাবে আসলো? জ্ঞান হারানো পর্যন্ত তো সে ওই আম গাছটার নিচেই ছিল। তাহলে? শাওন ইঁদুরের মতন মাথা তুলে উকি দিল। এক নজর দেখল বাবাকে। হয়তো বাবা খুঁজে খুঁজে গিয়ে নিয়ে এসেছে। শাওন শক্ত করে বাবাকে জড়িয়ে ধরল। সে আর এমন কাজ করবে না, কখনোই না। আদিল যদি কাল তোমার খোঁজ না দিত, তাহলে কোথায় পেতাম আমি তোমায়? প্লিজ মা, আর এমন করো না। আদিল? আদিল দিয়েছে তার খোঁজ? শাওন অবাক হলো। আদিল কিভাবে জানলো সে কোথায় আছে? শাওনের মনে পড়ল স্কুল থেকে ফেরার পথে আদিল তাকে দেখেছিল। শাওন ভাবতেও পারেনি এই খবরটা আদিল বাড়িতে এসে দেবে। আদিলের সাথে তার সম্পর্কটা এতটাও ভালো নয়। তাদের সম্পর্কটা দাখমরা সম্পর্কের থেকে কম কিছু নয়। এর মাঝেই মা খাবার নিয়ে আসলেন। আজকে বাবা শাওনকে নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ করে আরো একটু রেস্ট করল শাওন। শরীরের ক্লান্তি কিছুতেই কাটতে চাইছে না তার। ক্লান্তিটা যেন শরীরে একেবারে জেঁকে বসেছে। বিকেল বেলায় আবারও আদিলদের পরিবার এলো শাওনকে দেখতে। হাসি আন্টি রাতটা এখানেই ছিল। সকালের পরে বাড়ি ফিরেছেন উনি। আদিল বসে বসে শান্তর সাথে কিছু একটা নিয়ে বেশ গম্ভীর আলোচনা করছে। তাদের চেহারাতে সেই গম্ভীর্যতা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। আদিলের মা শাওনের মায়ের সাথে নাস্তা বানাচ্ছে। আর দুই বাবা মিলে ড্রয়িং রুমে গল্প করছে। শাওন এখানে আসেনি। সে পড়তে বসেছে। কালকে থেকে তার পড়াশোনা শিখেও উঠেছে। পড়াশোনায় গাফিলতি শাওনের একদম পছন্দ নয়। সবার আগে পড়াশোনা, বাকি সব পরে। শাওন কোথায়? ঘুমাচ্ছে নাকি? বললেন আনিয়ার আহমেদ। না, পড়তে বসেছে। এই শরীর নিয়ে পড়তে বসার কি দরকার ছিল? সেই কথা মেয়েকে কে বুঝাবে? আদিল মুখ বেঁকালো। ওদের সকল কথাই আদিল শুনেছে। আদিল বুঝে পায় না একটা মানুষ এত পড়তে কিভাবে পারে? এতক্ষণ চেয়ারে বসে থাকা যায়? বইয়ের দিকে তাকিয়ে থাকা যায়? ক্লান্ত লাগে না? মাথা ঘুরায় না? আদিলের মাঝে মাঝে মনে হয়, এত করে বলেই শাওনের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে।
কোন সুস্থ মানুষ আর যাই হোক একটানা এতক্ষণ করতে পারে না? কেবল মাথায় টেকনিক্যাল প্রবলেম থাকলেই এটা সম্ভব। সারোয়ার ইসলাম ডাকলেন মেয়েকে। বাবার ডাকে বই বন্ধ করে উঠে এলো শাওন। আনোয়ার আহমেদ তাকে কাছে ডাকলেন। শাওন ভদ্র মেয়েটির মতন তার দিকে এগিয়ে গেল। বসল উনার পাশে। পড়তে বসেছিলে? শাওন মাথা নাড়ালো। এই শরীর নিয়ে এখনই পড়তে বসার কি দরকার ছিল? একটু রেস্ট করে নিতে। শাওন কথা বলল না গো। তবে মনে মনে তার বলতে ইচ্ছে হচ্ছে, আমি রেস্ট নিলে আপনার ছেলে আমার থেকে এগিয়ে যাবে। আমি হেরে যাব ওর কাছে। তা আমি সহ্য করতে পারবো না। জীবন গেলে যাবে কিন্তু আপনার ছেলের কাছে হারা যাবে না। কখনোই না। আফসোস শাওন নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে পারল না। শাওন নিজের মনের কথাগুলো বলতে না পারলেও আদিল ঠিকই বুঝল তার মনের কথাগুলো। বুঝতে পেরেই মনে মনে হাসল সে। মেয়ে মানুষ আসলেই ন্যাকা হয়। আদিল স্কুলের ফার্স্ট বয়, আর শাওন সেকেন্ড গার্ল। ওদের মধ্যে সবসময়ই একটা হাড্ডাহাড্ডি লড়াই লেগে থাকে। তবে আদিল কখনোই সেই লড়াইটা এতটাও গম্ভীরভাবে নেয় না যতটা শাওন নেয়। মেয়ের আবার ইগো বেশি। এই ইগোর চক্করে পড়ে কালকে কি বিশ্রী কাণ্ডটাই না সে ঘটালো। শাওনের সেই জ্ঞানহীন মুখশ্রীটা এখনো তার চোখের সামনে ভাসে। কি নির্জীব লাগছিল মেয়েটাকে। শাওনকে এভাবে দেখে কেন যেন আদিলের বড্ড কষ্ট হচ্ছিল। বুকটা পুড়েছিল খুব। কেন এমন হয়েছিল তা আদিল সঠিক বলতে পারবে না। তবে কিছু তো একটা আছে। আদিল আর ভাবল না। যা থাকার তা আছে। এত ভেবে কি হবে? সন্ধ্যা পড়তে পড়তে আড্ডা জমজমাট হয়ে উঠল। কালকের সেই বিভীষিকা আজকে আর নেই। সকলের হাসির শব্দে তা যেন পালিয়ে গেছে বহু দূরে। সকলের আনন্দের মাঝে সেই বিভীষিকা আসতে সাহস পাচ্ছে না আর। আদিল তখন দাঁড়িয়ে আছে ছাদের কিনারে। বৃষ্টি তার বিশাল অঙ্গরে। আকাশে আজকে চাঁদ উঠেছে। আদিলের দৃষ্টি সে দিকেই। চাঁদ আদিলের খুব প্রিয় একটা বস্তু। চাঁদ নিয়ে আদিলের আগ্রহের শেষ নেই। তার পড়ার টেবিলটা এসব বই দিয়েই ঠাসা। বন্ধুরা মাঝে মধ্যে তাকে মজা করে নীল আর্মস্ট্রং বলতেও কর্পণ্য করে না। এতে অবশ্য আদিলের ভালোই লাগে। চাঁদে যাওয়ার ইচ্ছেও আদিলের আছে। দেখা যাক ইচ্ছের কতটুকু কি হয়। আদিল জানে মানুষের সকল স্বপ্ন পূরণ হয় না। কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি? স্বপ্ন না থাকলে মানুষের আত্মা মরে যায়। স্বপ্নহীন মানুষ লাশের থেকে কম কিছু নয়। সে এক জীবন্ত লাশ। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার মতন যন্ত্রণা বোধ হয় আর দুটি নেই। আদিল যখন খুব মনোযোগ দিয়ে চাঁদ দেখতে ব্যস্ত তখনই ছাদে এলো শাওন। হাতে তার এক কাপ ধোয়া ওঠা চা। চা সে খুব ভালো বানায়। সকলে খুব প্রশংসাও করে বটে। মাঝে মধ্যে চা খেতে শাওনের মন্দ লাগে না। তবে এই চাটা সে আদিলের জন্য বানিয়েছে। কেন বানিয়েছে তা ঠিক জানে না শাওন। চা আদিলের সবচেয়ে প্রিয় একটা পানীয়। আদিল ভাত না খেয়ে চা গলাধঃকরণ করে সারাটা দিন পার করে দিতে পারবে। এতটা চাকর মানুষ আদিল। শাওন এসে নিঃশব্দে আদিলের পাশে দাঁড়ালো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আদিল ঘাড় ফিরিয়ে চাইল। তার পাশেই দাঁড়িয়েছে শাওন। শাওনের দৃষ্টি তখন অজানায়। সেই সাথে কিছুটা উদ্দেশ্যহীনও বটে। এমন উদ্দেশ্যহীন চোখে সে কি দেখছে, কে জানে? আদিলের কৌতূহল হলো না। মানুষ তার নিজ সত্তার অধিকারী। এই সুন্দর পৃথিবীতে সে কি দেখবে আর কি দেখবে না তা সম্পূর্ণ তার ব্যাপার। তবে আদিল এতটাও ভালো মানুষ নয় যে চুপ করে থাকবে। সে শাওনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? বই ছেড়ে পড়ুয়া শাওন এখানে? কিছুটা ব্যঙ্গ করেই বলল আদিল। তবে আদিলের কণ্ঠের সেই ব্যঙ্গ শাওন ধরতে পারল না। হয়তো সেই মুহূর্তে ঝগড়া করার মুডে নেই বলে, নতুবা অন্য কারণে। শাওন চুপ করে চায়ের কাপটা এগিয়ে দিল আদিলের দিকে। মুখে তার না নেই। আদিল অবাক হলো। অবাক বিস্ময় তাকিয়ে রইল শাওনের দিকে। চা? উ, তোর জন্য? আমার জন্য? আদিলের কণ্ঠে স্পষ্ট বিস্ময়। শাওন তার জন্য চা নিয়ে এসেছে? এই কথাটা কেন যেন আদিলের বিশ্বাস হচ্ছে না। যেই মেয়ে আজ অব্দি তাকে এক গ্লাস পানি অব্দি এগিয়ে দেয়নি, সেই মেয়ে তার জন্য চা নিয়ে এসেছে। এটা বিশ্বাসযোগ্য কোন কথা? আদিলের দৃষ্টিতে তখনও বিভ্রান্তি।
শাওন এবারে বিরক্ত হলো। এই জন্যই কারো ভালো করতে নেই, কারো জন্য কিছুই করতে নেই, না গিললে বল নিয়ে যায়। শাওনের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। আদিল চায়ের কাপটা হাতে তুলে নিল, বলল, না থাক, কষ্ট করে বানিয়েছিস, একটু গিলি না হয়। আদিলের কণ্ঠে মশকরা। আদিল, ডাকলো শাওন। মুখের ভেতরের চাটুকু গিলে শাওনের দিকে তাকালো আদিল। চোখের ইশারায় জানতে চাইল, কি হয়েছে। ধন্যবাদ। আদিল বিষম খেল এবারে। এত সব একসাথে তার সহ্য হচ্ছে না। শাওন যে এমন করে বদলে যাবে তা জানলে হতে আদিল আজকে আর এই বাসায় আসতো না। এই বদলে যাওয়া শাওনকে সে নিতে পারছে না। এখানে অবশ্য একটা চিন্তার বিষয়ও আছে। শাওনের হঠাৎ হলো কি? ভূতে ধরেছে নাকি? ধরলে ধরতেও পারে। রাতের বেলায় গাছের নিচে থাকলে শুধু ভুল নয়, বরং ভূতের 14 পুরুষ এসে ঘাড়ে উঠে বসবে। শরীর কি এখনো ঠিক হয়নি তোর? আরেকটু রেস্ট নিলে কি হতো তোর? কি দরকার ছিল এই অসুস্থ শরীর নিয়ে পড়তে বসার? জীবনের থেকে পড়াশোনা বেশি ইম্পর্ট্যান্ট নাকি? শাওন আরো এক দফা বিরক্ত হলো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। এমন অদ্ভুত আচরণ কেন করছিস তুই? আমি অদ্ভুত আচরণ করছি, নাকি তুই করছিস? আমি কি অদ্ভুত আচরণ করলাম? এমন বিষম কেন খাচ্ছিস? আর এসব কি এক্সপ্রেশন দিস? তুই একের পর এক যা বোমা ফাটাচ্ছিস, অবাক হব না? শাওন কিছু বলল না। এই ছেলেটা আসলেই একটা বিরক্তিকর প্রাণী। এর সাথে বেশিক্ষণ থাকা যায় না। মেজাজ চড়ে আসে। শাওন আর দাঁড়ালো না। গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। শাওনকে চলে যেতে দেখে আদিল হাসল। এই মেয়েটাকে বিরক্ত করতে তার খুব ভালো লাগে। মনের ভেতরে এক অদৃশ্য শান্তি কাজ করে তার। সেদিন রাতেও ডিনার করে বাড়ি ফিরল আদিলেরা। এই বাসায় আসলে না খেয়ে তারা যেতে পারে না। এই বাসার কেউ যেতেও দেয় না তাদের। তাদের মধ্যকার সম্পর্কটা এতই সুন্দর আর সাজানো। দেখতে দেখতে আদিল শাওনের পরীক্ষা শেষ হয়ে গেল। কিছুদিন বাদেই রেজাল্ট দিবে। রেজাল্ট কি হবে না হবে এই নিয়ে শাওন আছে আরেক ঝামেলায়। ফিজিক্স এক্সাম তার এতটাই খারাপ হয়েছে যে সে চাইলেও স্বস্তিতে থাকতে পারছে না। সকলে তাকে বোঝানোর চেষ্টা করছে, এই টেস্ট পরীক্ষা কিছুই নয়, বোর্ড পরীক্ষাতে ভালো করলেই চলবে। কিন্তু শাওন মানতে নারাজ। আদিলকে সে কখনো পেছনে ফেলতে পারে না। প্রথম পজিশনটা আদিলের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে। তাকে চাইলেও কেউ এই পজিশন থেকে সরাতে পারে না, স্বয়ং শাওনও না। তাই শাওন দ্বিতীয় পজিশনেই থাকে। এতে তার কিঞ্চিত খারাপ লাগলেও করার কিছু নেই। ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্স আদিলের সবচেয়ে শক্তিশালী জায়গা। এই তিন সাবজেক্ট চাইলেও তার মার্ক কাটা যায় না। 100তে সবসময় 100 পেয়ে এসেছে সে। আর এই তিনটা সাবজেক্টই শাওনের 12টা বাজায়। তবুও সে দ্বিতীয় পজিশনটা এতদিন ধরে রেখেছিল। এখন আর সেটাও সম্ভব নয়। পজিশন 3 বা 4-এও মনে হয় না এবারে জায়গা হবে না। রাগে মুখে শাওনের কান্না চলে এলো। মেয়েকে এত অস্থির হতে দেখে সারোয়ার ইসলাম এসে বসলেন মেয়ের পাশে। বাবা, এত কেন অস্থির হচ্ছ বলো তো? আমার পজিশন? ঠোঁট উল্টে বলল শাওন। এইসব পজিশন টজিশন কোন ব্যাপার নয় শাওন। মনে রাখবে, জীবনে আপোস এন্ড ডাউন সবসময় আসবে। জীবনের এই চড়াই উতরাই নিয়েই আমাদের চলতে হয়। এত অল্পতে ভেঙে পড়লে চলবে? আর যা হয়ে গেছে তা হয়ে গেছে। তুমি তো চাইলেও এখন আর কিছু ঠিক করতে পারবে না। তার চেয়ে বরং তুমি এখন বোর্ড এক্সামে ফোকাস করো। ওইটার জন্য ভালো করে প্রস্তুতি নাও। বলেই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। বাবার কথায় কিছুটা শান্ত হলো শাওন। তবে পুরোপুরি হতে পারল না। কোথাও না কোথাও চিন্তা তার রয়েই গেছে। দেখতে দেখতে রেজাল্টের দিকটাও চলে এলো। রেজাল্ট আনতে শাওন একাই স্কুলে গিয়েছে। বাবা সাথে আসতে চেয়েছিলেন, শাওন আনেনি। সে এতটাও দুর্বল নয়। একটু কষ্ট যদিও লাগবে। থাক, সেসব ব্যাপার না। কষ্ট না পেলে পরে সে কেসটা পাবে কিভাবে? কিছুক্ষণের মধ্যেই তাদের রেজাল্ট দিয়ে দিল। বরাবরের মতো এবারেও প্রথম হলো আদিল। জিপিএ 5 এসেছে তার। অনেকগুলো 4.99 এর মাঝে পুরো স্কুল জুড়ে এই একটাই জিপিএ 5 এসেছে। সকল টিচাররা আদিলকে বাহবা দিচ্ছে।
শাওনের রেজাল্ট একটু খারাপ হয়েছে। তার পজিশন 5 হয়েছে। জিপিএ এসেছে 4.89। শাওনের একটু মন খারাপ হলো বটে। মন খারাপ নিয়েই শাওন মাঠের এক কোনায় এসে দাঁড়ালো। স্কুলে শাওনের তেমন বন্ধু নেই। শুধু দুজন বন্ধু তার। তারা শাওনকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তাকিয়ে আছে অদূরে দাঁড়িয়ে হাসতে থাকা এক বালকের দিকে। কি ছিল সেই হাসিতে, শাওনের জানা নেই। শাওন শুধু তাকিয়ে দেখল সেই হাসি। কোন ছেলের হাসি বুঝি এতটা সুন্দর হয়, এতটা আকর্ষণীয় হয়, এতটা মনোমুগ্ধকর হয়? দিন দুনিয়া ভুলে শাওন কতক্ষণ সেই হাসি মুখটার দিকে তাকিয়ে রইল তার জানা নেই। শাওন অদ্ভুতভাবে লক্ষ্য করল তার আর মন খারাপ লাগছে না। তার মাথায় নিজের রেজাল্ট আসছেও না। অক্ষিপটে ভেসে উঠছে শুধু সেই হাসিমাখা মুখটা। শাওন হাসল। দাঁত কপাটি বের করে হাসল সে। শাওনকে হুট করে এমন হাসতে দেখে অবাক হলো মণিমুখটা। ওরা তুই? শাওন, এমন হাসছিস কেন বোন? শাওন জবাব দিল না, সে সামনের দিকে হাঁটা করল। মনের মাঝে বারবার কিছু প্রশ্ন এসে উকি দিচ্ছে। এই কি তবে প্রেম? এটাকেই বুঝি প্রেম বলে? প্রেম বুঝি এমনই হয়? প্রেমে পড়লে বুঝি এমনই সুখ সুখ লাগে? দুনিয়াটা বুঝি এমনই রঙিন লাগে? শাওন আবারও হাসল। হাসল নিজের বোকামিতে। আদিল একবার বলেছিল, পৃথিবীতে প্রেম বলতে কিছু হয় না। সব কিছুই মনের বিভ্রম। প্রেম হলো এক প্রকার বিভ্রম। শাওন নিজেও এতদিন এটাই ভেবেছে। কিন্তু আজকে আর প্রেমকে বিভ্রম ভাবতে ইচ্ছে হচ্ছে না তার। প্রেম মোটেও কোন বিভ্রম নয়। প্রেম হলো এক রঙিন প্রজাপতি যে নিজের সব কয়টা ডানা মেলে উঠতে পছন্দ করে। রেজাল্ট নিয়ে বেশ খুশি মনেই বাড়ি ফিরল শাওন। খুশিটা অবশ্যই তার রেজাল্টের জন্য নয়। এমন রেজাল্ট করলে কি খুশি হয়? খুশি তো হয়েছে সে প্রেমে পড়ে। শাওন দেখল প্রেমে পড়ে মানুষ কিভাবে চোখের পলকে বদলে যায়। কিভাবে সকল বিরক্তিকর জিনিসগুলোও ভালো লাগতে শুরু করে। প্রেম মানুষকে আসলেই বদলে দেয়। হুঁশ বীজ ভুলিয়ে দেয়। পৃথিবীটা রঙিন লাগে। এই যেমন এখন শাওনের কাছে লাগছে। তার মনে হচ্ছে সে আকাশে উড়ছে। তার আশেপাশে শত শত প্রজাপতি ডানা মেলে উঠছে। তাদের ডানার রঙিন রঙে চারপাশটা কেমন অদ্ভুত রঙিন হয়ে আছে। শাওন ভাবনা থেকে বেরিয়ে এলো। একদিনে এত ভাবলে চলবে না। দিন তো এখনো পড়ে আছে। বাড়ি ফিরে শাওন দেখল মা বাবা কেমন মুখ লটকে বসে আছে। ওনাদের এমন মন মরা হয়ে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো শাওন। কি হয়েছে? বাবা মা এমন মন মরা হয়ে বসে আছে কেন? তার রেজাল্টের জন্য কি? না, এটা সম্ভব নয়। বাবা মা কখনোই তার রেজাল্ট নিয়ে মাথা ঘামায় না। তবে হলো কি উনাদের? শাওন হাতের ইশারায় শান্তকে কাছে ডাকল। শান্ত বাধ্য বাচ্চাটির মতন বোনের গা ঘেঁষে এসে দাঁড়ালো। কি হয়েছে বল তো ছোটা প্যাকেট? মা বাবা এমন মুখ লটকে কেন বসে আছে? তুই কিছু করেছিস বুঝি? আমি কিছু করিনি। তাহলে? বাবা চলে যাবে। শাওন বুঝল না কিছু। কোথায় যাবে বাবা? ট্রেনিংয়ে। এ তো বাবা কিছু দিন পর পরই যায়। এবার আর নতুন কি? নতুন হলো তাদের এই লটকে থাকা মুখশ্রী। শাওন বিষয়টা এখনো ঠিকঠাক ঠাহর করতে পারছে না। কোথায় যাবে বাবা? চিটাগং। কয়দিনের জন্য ট্রেনিংয়ে যাবে এর জন্য এত মুখ ফুলানের কি আছে? কয়দিনের জন্য না। তাহলে? শান্ত আর কিছু বলতে পারল না। সে চলে গেল ঘরের ভেতরে। ভাইয়ের যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো শাওন। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে গেল মা বাবার কাছে। এখন বাবা মাই সবটা বলতে পারবে তাকে। কি হয়েছে বলো তো তোমাদের? মুখ এমন শুকনো কেন লাগছে? তোমার বাবার ট্রান্সফার হয়েছে। বেশ শীতল গলায় কথাটা বললেন আফরোজা সার্মি। মায়ের কথায় অবাক হলো শাওন। হুট করে ট্রান্সফার মানে? বাবা আজ 17 বছর যাবত এখানেই চাকরি করছে। কখনো ট্রান্সফার হয়নি তার। তবে এখন কেন? কোথায় হয়েছে? চিটাগং। এবারে উত্তরটা দিলেন সারোয়ার ইসলাম। বাবা মায়ের কথা শুনে আজানা আশঙ্কায় শাওনের বুক ভরে এলো। তার মন বলছে কিছু একটা হতে চলেছে, যা তার জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না। শাওনের ভালো লাগছে না কিছু। সে এই জায়গা ছেড়ে যেতে চায় না।
কখনোই না। এখন? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করল শাওন। এখন আর কি? আমাদের সকলকে চিটাগং শিফট করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে কথাটা বললেন সারোয়ার ইসলাম। বাবার কথাটা কয়েকবার কর্ণকুহরে বাড়ি খেল শাওনের। তারা চলে যাবে। তারা এখানে আর আসবে না। তার সাথে আর কখনো দেখা হবে না। শাওন যান্ত্রিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো। নিশ্চল পায়ে নিজের ঘরে চলে গেল। চোখের সামনে আবারও ভেসে উঠল সেই হাসিমাখা নিষ্পাপ মুখখানা। তারা যদি চলে যায় তাহলে সে আর কখনো ওই হাসিটা দেখতে পাবে না। হুট করে শাওনের কান্না পেয়ে গেল। কিশোরী হৃদয় ফুটে ওঠা সদ্য প্রেমের কুড়িটা যেন অকালেই নেতিয়ে গেল। রাতের বেলায় ঘরে জরুরি বৈঠক বসল। বৈঠকে সিদ্ধান্ত হলো শাওনের মা দুই ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকবে। শাওনের এসএসসি পরীক্ষা শেষ হলে ওরাও চিটাগং শিফট করবে। পুরোটা সময় শাওন নিরুত্তর রইল। আশেপাশের কোন কিছুই তার মস্তিষ্কে ধরছে না। সে এখান থেকে যেতে চায় না। মন বারবার বলছে, এখান থেকে চলে গেলে সে ওই ছেলেটিকে হারিয়ে ফেলবে। সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিজের প্রথম প্রেমকে বা হারাতে চায়? শাওন ভাবল। খুব করে ভাবল সে। একেবারে ঠান্ডা মাথায় ভাবল। তার হাতে আরো 4টে মাস সময় আছে। যা করার তাকে এই 4 মাসের মধ্যেই করতে। কিন্তু কি করবে সে? বলে দেবে? যদি নাকচ করে দেয়? তখন? তখন কি করবে সে? কিশোরী হৃদয়টা তো আরো ঘুরিয়ে যাবে ভেঙে। এত ভাঙন সে নেবে কিভাব? সামলাবে কিভাবে নিজেকে সে? সামনের মাসের 1 তারিখে চিটাগংয়ের অফিসে জয়েন করবেন সারোয়ার ইসলাম। আজকে মাসের 26 তারিখ। আজকে আদিলদের বাসায় শাওনদের দাওয়াত করা হয়েছে। যেহেতু সারোয়ার ইসলাম চলে যাবেন তাই আদিলের বাবা ছোট একটা গেট টুগেদারের আয়োজন করেছেন। যদিও সেখানে বেশি মানুষ নেই। শুধু 2 পরিবার আর হাসি আন্টির পরিবার। হাসি আন্টির পরিবারে তেমন কেউ নেই। শুধু আন্টি আর উনার হাজব্যান্ড। উনার কোন বাচ্চা নেই। তাই তো আদিল শাওনের প্রতি তার এত টান। যথাসময়ে শাওনেরা এসে উপস্থিত হলো আদিলদের বাড়িতে। আদিলের বাবা ওদের দরজা থেকে ওয়েলকাম করলেন। সকলে বসলেন ড্রয়িং রুমে। আদিলদের ড্রয়িং রুমটা বেশ বড়। সকলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। আদিলের মা রান্না ঘরে কাজ করছেন। তাকে হাতে হাতে সাহায্য করছে আদিল। আদিল মোটামুটি ঘরের কাজ পারে। মা তাকে সব শিখিয়েছেন। রাতে খাবারের সময় হলে সকলে এসে বসল ডাইনিং টেবিলে। আদিলের মা আবিদা আহমেদ সকলের পাতে খাবার তুলে দিচ্ছেন। আপা, আপনিও বসুন আমাদের সাথে। বললেন হাসি আন্টি থাকবেন। তোমরা খাও আগে। আমি এমনিতেও রাতে তেমন একটা খাই না। খেতে খেতেও তাদের মধ্যে অনেক কথা হলো। আমি আদিল ভাইকে খুব মিস করব। মন খারাপ করে বলল শান্ত। তারা এখান থেকে চলে যাবে শুনেই ছেলেটার মন খারাপ। শান্তর জন্ম থেকে বেড়ে ওঠা, সব এখানেই। এই মানুষগুলোর সাথেই। তাই এই মানুষগুলোকে ছেড়ে যেতে তার কষ্ট হবে এটাই স্বাভাবিক। আমিও তোকে খুব করবো রে অশান্ত। আহা, মন খারাপ করলে চলবে? ছুটিতে না হয় দেখা করতে আসবে তোমরা। আর না হলে আমরা চলে যাব। বললেন আনোয়ার আহমেদ। উনার কথাটা পছন্দ হলো শান্তর। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আদিল ভাই, তুমি যাবে আমাদের এখানে? কেন যাব না? অবশ্যই যাব। কথা বলতে বলতে তারা রাতের খাবার শেষ করল। রাতের খাবার খেয়ে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে শাওনদের পরিবার চলে গেল। ওদের অনেক মিস করব। হ্যাঁ, কতগুলো বছর আমরা একসাথে ছিলাম। মনে পড়বে খুব ওদের কথা। আমি তো ছোটা প্যাকেটটাকে খুব মিস করব। আদিলের কথায় হাসলো তার বাবা মা। আদিলের সাথে শাওনের সম্পর্ক ভালো না হলেও শান্তর সম্পর্কটা খুবই সুন্দর। ওরা তো আর এখন যাবে না। ওদের আরো 4 মাস সময় আছে। দেখতে দেখতে শাওনের বাবার যাওয়ার সময়ও এসে গেল। কালকে থেকে উনার চিটাগংয়ে জয়েনিং। উনি আজকেই চলে যাবেন সেখানে। আপাতত অফিসের কোয়ার্টারে উঠবেন তিনি। 4 মাস পর সবাই চিটাগং শিফট করলে তখন তারা বাসা নিয়ে নেবেন। বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে শাওন আর শান্ত। কিছু হবার পর থেকে বাবাকে ছেড়ে কখনো থাকেনি তারা। দুটো ছেলে মেয়েই বেশ বাবা ভক্ত। সারোয়ার ইসলাম ছেলে মেয়েদের নানান কথা বলে সান্ত্বনা দিছেন। কিন্তু তারা শুনতে চাইছে না।
শাওন না কাঁদলেও দফায় দফায় কাঁদছে শান্ত। বাবা, আমাকেও নিয়ে যাও তোমার সাথে। আবারও ফুপিয়ে কেঁদে উঠল ছেলেটা। সারোয়ার ইসলাম ছেলেকে কোলে তুলে নিলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদে না বাবা, আমি তো সামনের বৃহস্পতিবারই চলে আসবো বাবা। আমিও যাব তোমার সাথে। এমন বললে হয়? তোমার না সামনে পরীক্ষা? তাহলে পরীক্ষার পর নিয়ে যাবে, বলো? ছেলের আবদারে হাসলেন সারোয়ার ইসলাম। ছেলের কপালে চুমু খেয়ে বললেন, অবশ্যই নিয়ে যাব বাবা। তুমি এবারে কান্না থামাও। তোমরা এমন মন খারাপ করে থাকলে আমি কিভাবে যাব বলো তো? বাবার কথা এবারে থামলো ভাই বোন দুটোতে। সারোয়ার ইসলামকে বিদায় জানাতে অনেকে এসেছে। এই এলাকায় ওনারা অনেক দিন যাবৎ আছেন। এলাকার মানুষজনদের সাথে ওনাদের সম্পর্কটাও খুব ভালো। আর ভালো মানুষ হিসেবে সারোয়ার ইসলামের ভালোই নাম ডাক রয়েছে এলাকায়। সারোয়ার ইসলাম এগিয়ে আসলেন আনোয়ার আহমেদের দিকে। ওনার দুটো হাত ধরে বললেন, ওদের তোমাদের ভরসাতেই রেখে যাচ্ছি। ওদের খেয়াল রেখো। তুমি কোন চিন্তা করো না। ওদের কোন অসুবিধা হবে না। সারোয়ার ইসলাম আশ্বস্ত হলেন যেন। আনোয়ার আহমেদকে তিনি খুব বিশ্বাস করেন। সকলের থেকে বিদায় নিয়ে সারোয়ার ইসলাম গাড়িতে চেপে বসলেন। মাথা বের করে একবার তাকালেন নিজের স্ত্রী সন্তানদের দিকে। তাকালেন একবার সকল প্রিয় মানুষগুলোর দিকে। এই মানুষগুলোকে ছেড়ে থাকতে তার খুব কষ্ট হবে। কষ্ট হলেও কিছু করার নেই। কষ্ট হলেও মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারার নামই তো জীবন। বাবাকে ছাড়া শাওনদের জীবন কোন রকমে চলে যাচ্ছে। তারা দুভাই বোন বৃহস্পতিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। অপেক্ষা করে বাবার জন্য। বাবা কখন আসবে, কখন আদর করবে, এই অপেক্ষাতেই দিন কাটে তাদের। সারোয়ার ইসলাম প্রতি বৃহস্পতিবার রাতে আসেন। দুদিন পরিবারের সাথে সময় কাটিয়ে শনিবার রাতের গাড়িতে করে ফিরে যান নিজ কর্মস্থলে। সব মিলিয়ে জীবনটা তাদের খুব একটা মন্দ কাটছে না। দিন চলে যাচ্ছে ভালো মতোই। কোচিং শেষে ক্লাস থেকে সবেই বের হয়েছে শাওন। আজকে সে এক মহা সংকল্প করে বাড়ি থেকে বের হয়েছে। কাল সারা রাত জেগে সে একটা প্রেমপত্র লিখেছে। এই প্রেমপত্রটা লিখতে তাকে বেশ বেগ পোহাতে হয়েছে। এসব প্রেম প্রীতির বিষয়ে সে সর্বদাই বেশ কাঁচা। আগে কখনো সে এসব প্রেমপত্র টত্র লিখেনি। এখন প্রেমে পড়ে তাকে এসব করতে হচ্ছে। বিষয়টা যথেষ্ট বিরক্তিকর। তবে বিরক্ত হতে গিয়েও বিরক্ত হতে পারে না শাওন। উল্টো তার মনটা আবেশে ভরে উঠে। পেটের মধ্যে ডানা মেলে উঠতে থাকে শত শত প্রজাপতি। তখন কেমন যেন কাতুকুতু লাগে তার। ক্লাস থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ ভাবল শাওন। পত্রটা সে নিজে দিতে পারবে না। রিজেক্ট হলে পরে মান সম্মান থাকবে না কিছু। যদিও সে পত্রে নিজের পরিচয় উল্লেখ করেনি, তবুও মেয়েটা রিস্ক নিতে ভয় পাচ্ছে। এটা বোধ হয় তার সাথে প্রথম হচ্ছে। জীবনে অঙ্ক ছাড়া সে আর কোন কিছুতে কোনদিন ভয় পায়নি। প্রেমে পড়লে মানুষ যেমন সাহসী হয় তেমন ভীতু হয় কিছুটা। শাওনের ভাবনার মাঝেই ক্লাস ওয়ানের একজন তার পাশে এসে দাঁড়ালো। শাওনকে নখ কামড়াতে দেখে সে বিজ্ঞের মতন বলল, নখ কামড়ানো ভালো নয়। ইটস ব্যাড হ্যাবিট। অসুখ হবে। গম্ভীর কণ্ঠস্বর শুনে শাওন মাথা নামিয়ে তাকালো বাচ্চাটির দিকে। সে চট করে মুখ থেকে আঙুল বের করে ফেলল। এটা ব্যাড হ্যাবিট সে নিজেও জানে। কিন্তু টেনশনের সময় নখ অটোমেটিক মুখে চলে যায়। এটা কি তার দোষ? এটা মোটেও তার দোষ নয়। দোষ পরিস্থিতির। পিচ্ছিটাকে দেখে শাওনের মাথায় আরো একটা বুদ্ধির উদয় হলো। এখন এই বাচ্চাটাই হবে তার ডাক পিয়ন। শাওন হাঁটু গেড়ে বসলো বাচ্চাটির সামনে। আদুরে গলায় বলল, তুমি কি আমার একটা কাজ করে দেবে, বাবু? আমি বাবু নই। আমি রাফিদ। রাফিদ আব্দুল্লাহ। আবারও গম্ভীর গলায় কথাটা বলল রাফিদ। শাওন ভড়কালো তার এমন গম্ভীর স্বরে। এতটুকু একটা বাচ্চা ছেলের এতটা গম্ভীর স্বর। বড় হয়ে কি করবে এই ছেলে? আম সরি রাফিদ। তুমি কি আমার হয়ে একটা কাজ করে দেবে, রাফিদ? কি কাজ? শাওন চট করে ডায়েরির ভাঁজ থেকে পত্রটা বের করলো। পত্রটা রাফিদের হাতে দিয়ে মাঠের দিকে ইশারা করলো সে। বলল, কালো জ্যাকেট পরা ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই ছেলেটাকে নিয়ে এই কাগজটা দেবে। রাফিদ কাগজটা উল্টে পাল্টে দেখল।
দেখা শেষে বলল, যদি জিজ্ঞেস করে কে দিয়েছে, তখন কি বলবো? তুমি আমাকে চেনো? নাম জানো আমার? রাফিদ মাথা নাড়ালো। অর্থাৎ সে নাম জানে না। শাওন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নাম জানলে হয়তো এই সুন্দর পৃথিবীতে আজকেই তার শেষ দিন ছিল। বলল, যদি জিজ্ঞেস করে কে দিয়েছে, তখন বলবে অন্বিকা দিয়েছে। বুঝেছ? রাফিদ আবারও মাথা নাড়ালো। অর্থাৎ সে বুঝেছে। রাফিদকে পাঠিয়ে দিয়ে শাওন একটু আড়ালে এসে দাঁড়ালো। এখান থেকে মাঠটা স্পষ্টই দেখা যায়। রাদিফ কাগজখানা হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। শাওনের দেখিয়ে দেওয়া কালো জ্যাকেট গায়ে দেওয়া ছেলেটার কাছে গিয়ে তার হাতে তুলে দিল কাগজটা। ছেলেটা কাগজটা হাতে নিল, কিছুক্ষণ নড়াচড়া করে দেখল। রাদিফকে কিছু একটা বলতেই সে শাওনের অবস্থানের দিকে ইশারা করল। ছেলেটা তাকানোর আগেই শাওন লুকিয়ে গেল। কিছুক্ষণ পর শাওন আবারও উঁকি দিল। সাথে সাথেই তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কারণ পত্রটা সে ফেলে দিয়েছে। খুলেও দেখেনি সে। একটা বার খুললে হয়তো সে বুঝতে পারত, তার জন্য শাওন নিজের মনের মধ্যে কতখানি ভালোবাসা লুকিয়ে রেখেছে। শাওনের মনটা ভেঙে গেল। জীবনে প্রথমবার সে কাউকে পত্র লিখেছিল। নিজের মনের সকল অব্যক্ত কথাগুলো সে লিখেছিল পত্রটাতে। আর সে কি করল? তা অবহেলায় ফেলে দিল। বন্ধুর মনটা নিয়ে সেদিন সে বাড়ির পথ ধরল। এমন মন খারাপ নিয়ে এখানে দাঁড়িয়ে থাকার মন মানেই হয় না। কিরে, মন খারাপ নাকি? পাশ ফিরেই আদিলকে দেখতে পেল শাওন। সে কথা বলল না কোন। মনটা ভালো নেই তার। শাওনকে এমন চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকাল আদিল। হলো কি এই মেয়ের? এত চুপ থাকার মেয়ে তো সে নয়, তাহলে কি হয়েছে বল তো? বাবর আজম কি খেলাটা ছেড়ে দিয়েছে নাকি? রসিকতা করে বলল আদিল। আদিলের রসিকতায়ও সায় দিল না শাওন। সে চুপ করে পথ চলতে লাগলো। এই মেয়ে দাঁড়া। কি হয়েছে? তুই বল। কি হয়েছে তোর? কিছু হয়নি আমার। মুখ গোমড়া করে বলল শাওন। কিছু না হলে কথা কেন বলছিস না? ইচ্ছে করছে না। আঙ্কেলের জন্য মন খারাপ লাগছে? না। তাহলে? এবারে রেগে গেল শাওন। তেজস্বী গলায় বলল, বললাম না কিছু হয়নি, তারপরেও কেন বিরক্ত করছিস তুই? সোজা কথা বুঝিস না? কেন আসছিস পেছনে পেছনে? কেন বিরক্ত করছিস আমাকে? আমি চুপ করে আছি, তোর সহ্য হচ্ছে না? আমাকে মানুষ বলে মনে হয় না তোদের? মানুষ না আমি? মন নেই আমার? কেন এত জ্বালাচ্ছিস আমাকে? শান্তিতে থাকতে দিবি না আমাকে? থামল শাওন। আদিল অবাক বিস্ময় তাকিয়ে রইল শাওনের লাল হয়ে ওঠা মুখটার দিকে। আদিল বুঝতে পারল কিছু একটা হয়েছে এই মেয়ে, যা শাওন বলতে চাইছে না। আদিল আর তাকে খাটালো না। যা হওয়ার হয়েছে। তার কি? সে তো এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য। কেউ না বুঝলে তার কি ঠেকা? আদিল আর কথা না বলে চলে গেল। আদিলের যাওয়ার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শাওন। এত কেন কান্না পাচ্ছে তার? ছেলেটা চিঠি খুলে দেখেনি বলে? নাকি অন্য কারণে? দেখতে দেখতে আদিল শাওনের বোর্ড পরীক্ষাও শুরু হয়ে গেল। আজকে তাদের প্রথম পরীক্ষা। শাওনের বাবার আসার কথা থাকলেও কাজের চাপে তিনি আসতে পারেননি। এতে কিঞ্চিত মন খারাপ হলো শাওনের। মন তার আরো একটা কারণে খারাপ। আর একটা মাস তারা এখানে থাকবে। 1 মাস পরেই তারা এই জায়গাটা থেকে চিরদিনের মতন চলে যাবে। হয়তো আর কখনো আসা হবে না। এই 3টা মাসে শাওন অনেক চেষ্টা করেছে ছেলেটাকে নিজের মনের কথা বলার। অনেক চিঠিপত্র সে লিখেছে। কিন্তু ছেলেটা একটা চিঠিও খুলে দেখিনি। শাওন সকল আশা ছেড়ে দিয়েছে এক প্রকার। সে নিজের মনকে অনেক বুঝিয়েছে। কিন্তু মন বুঝতে নারাজ। সে বুঝতে চায় না, সে অবুঝের মতন আরো একবার চেষ্টা করতে চায়। কিন্তু শাওন তাকে সেই সুযোগ দিতে চায় না। দীর্ঘশ্বাস ফেলে শাওন ফাইল হাতে বেরিয়ে আসলো। আদিল ওর বাবা মায়ের সাথে এসে গেছে। আজকে তারা সকলে একসাথেই যাবে। আদিলের বাবাকে দেখে শাওনের আবারও বাবার কথা মনে পড়ল। মন খারাপ কেন শাওন? আদুরে গলায় জানতে চাইলেন আনোয়ার আহমেদ। শাওন একবার তাকালেন তার দিকে। চোখ দুটো তার অশ্রুতে টইটম্বুর হয়ে আছে। অশ্রুগুলো যেন এখনই ঝরে পড়বে।
তবে শাওন তা হতে দিল না। সে হাতের উল্টো পিঠ দিয়ে পানিগুলোকে মুছে নিল। বাবাকে বুঝি খুব মিস করছো? বলল আদিলের মা। ওনার কথায় শাওন মাথা নাড়ালো। মন খারাপ করে না সোনা। মন খারাপ করে পরীক্ষা দিতে যেতে হয় না। এর মধ্যেই ফোন আসলো সারোয়ার ইসলামের। শাওন বাবার সাথে কিছুক্ষণ কথা বলে পরীক্ষার জন্য বের হলো। এই একটা মাস শাওন চায় এই একটা মাস কখনো শেষ হোক। সে চায় এই একটা মাস সারাটা জীবন ধরে চলতে থাকুক। কিন্তু সে চাইলেই কি তা সম্ভব? সময়কে কি আমরা ধরে রাখতে পারি? সময় কি কারো বাঁধন মানে? দেখতে দেখতে শাওনের হিসাবের খাতা থেকে বাকি একটা মাসও চলে গেল। এই তো আজকে তার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে বিষাদগ্রস্ত মন আর ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরল শাওন। কাল রাত থেকেই তাদের গোছগাছ শুরু হয়ে গিয়েছে। আর বোধহয় 2 দিন লাগবে বেশ করতে। গোছগাছ শেষ হলে তারা বরাবরের মতন চলে যাবে চট্টগ্রামে। বাড়ি ফিরেই তপ্ত নিঃশ্বাস ফেলল শাওন। সবকিছুই যেন তিক্ত লাগছে তার। সবই তিক্ততায় মুখটা তার ভোঁতা হয়ে আছে। শাওন, এসে গেছিস? হ্যাঁ, এসে গেছি। ক্লান্ত গলায় জবাব দিল শাওন। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। যা, ফ্রেশ হয়ে আয়। আমি খাবার বাড়ছি। শাওন কথা না বাড়িয়ে চলে গেল নিজের ঘরে। বড্ড বেশি খিদে পেয়েছে তার। পরীক্ষার আগে সে কিছু খেতে পারে না। পরীক্ষার হলে খেয়ে গেলে সে কিছু লিখতে পারে না। শুধু ঘুম পায় তার। এর জন্য সে সবসময় না খেয়েই পরীক্ষা দিতে যায়। ফ্রেশ হয়ে এসে মাত্রই খেতে বসেছে শাওন। এর মাঝে এসে হাজির হলো আদিল। হাতে তার একটা ঢাকনাওয়ালা বাটি। আরে আদিল, এসো এসো। আদিল ভেতরে আসলো। হাতের বাটিটা রাখলো টেবিলের উপর। মা পায়েস পাঠিয়েছে। এই সবের কি দরকার ছিল বলো তো? খেজুর গুড়ের পায়েস তো শাওনের পছন্দ। তাই দিল। শাওন চোখ খুলে একবার তাকালো আদিলের দিকে। আদিল জানে তার পছন্দ অপছন্দের কথা? না, সে জানবে কিভাবে? আন্টি বলেছে বলে হয়তো বানিয়ে এসেছে। শাওন মুখ বেঁকালো। এই ছেলেটাকে দেখলেই তার মেজাজ খারাপ হয়। চেহারাটা দেখলেই মনে চায় মাথাটা ফাটিয়ে দিতে। কিন্তু সে পারে না। একবার যে শাওনের উপকার করে শাওন সারা জীবন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তার সাথে ঝগড়া ঝামেলা করে না। এটা তার এথিক্স। শাওনের মা হাতের কাজ সরিয়ে রেখে আদিলকে নাস্তা দিল। আদিল নাকচ করল। আরে খাখা, 2 দিন পর আমরা চলে যাব। তখন চাইলেও মায়ের হাতের রান্না খেতে পারবি না। আদিল তাকালো শাওনের দিকে। শাওনের মায়ের হাতের রান্না আদিলের বেশ পছন্দ। আদিল নিচু আওয়াজে বলল, চলে যাওয়ার খুব তাড়া দেখছি তোর। শাওন হাসল। সেই হাসিতে ছিল না কোন প্রাণ। ছিলে বিষাদ। কোন কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়। আমাকে মিস করবি, আদিল? আদিল কেমন যেন দৃষ্টিতে তাকালো শাওনের দিকে। এই দৃষ্টির অর্থ ঠাহর করতে পারল না শাওন। আদিল এবারে শাওনের চোখে চোখ রাখল। কঠোর গলায় বলল, না। শাওন নিচের ঠোঁট কামড়ে হাসল। সে হয়তো আদিলের থেকে এমন একটা উত্তরের আশাতেই ছিল। আদিলের তাকে মিস করার কথা না। তাদের মধ্যে এমন কোন সম্পর্ক কখনোই ছিল না যে আদিল তাকে মনে রাখবে। সেদিন তাদের কথা সেখানেই সমাপ্ত হয়েছিল। আর কথা হয়নি তাদের মাঝে। চলে গেল আরো 2 দিন। আজকে শাওনরা চলে যাবে। কালকে সারোয়ার ইসলাম এসেছেন পরিবারকে নিয়ে যেতে। আশি আন্টি আর আদিলদের পরিবার সকাল থেকেই এখানে এসে বসে আছে। আসেনি আদিল। শাওনের চোখ দুটো তখনও আদিলকে খুঁজছে। কোথায় ছেলেটা? আসেনি কেন? তাদের বিদায় দিতে সে আসবে না? শাওনের মন খারাপ হলো বড্ড। ইদানিং শাওন নিজের উপর বড্ড বিরক্ত হয়। আগে তার এত মন খারাপ হতো না। প্রেমে করে তার হয়েছে আরেক জ্বালা। পান থেকে চুন খসলেই তার মন খারাপ হয়ে যায়। তাবৎ দুনিয়ায় সমস্ত মন খারাপ এসে জমা হয় তার ভাণ্ডারে। এমন করলে চলে বুঝি? বেলা থাকতেই তারা বেরিয়ে পড়বে। কিশোরগঞ্জ থেকে চিটাগং, কম রাস্তা তো নয়। শাওন রেডি হয়ে স্কুলের মোড়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে বলে এসে মনিমুক্তার সাথে দেখা করতে এসেছে। আসলে কাহিনী অন্য। সে আজকে সরাসরি নিজ হাতে পত্র দেবে। আর কোন লুকোচুরি নয়। অনেক হয়েছে লুকোচুরি খেলা।
এবার তার অন্ত হওয়া উচিত। পরে যা হবে দেখা যাবে। জীবনে দুইটা রিস্ক না নিলে চলে না। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করল শাওন। সে বরাবরই একজন ধৈর্যহীন বালিকা। তার মধ্যে ধৈর্যের ছিটেফোঁটাটাও নেই বললেই চলে। এতদিন শাওন এটাই জানত। তবে আজকে সে বুঝতে পারল তার রন্ধ্রে রন্ধ্রে ধৈর্য। ধৈর্যের প্রতিযোগিতায় সে নিঃসন্দেহে কোন একটা স্থান পেয়েই যাবে। অবশেষে শাওনের অপেক্ষার অবসান ঘটল। সে এলো। শাওন অপলক চেয়ে চেয়ে দেখল। সে আজকেও কালোতে নিজেকে জড়িয়ে রেখেছে। শাওন মাঝে মধ্যে বিরক্ত হয় বটে। এই ছেলের কি কালো ছাড়া ভিন্ন রঙের জামা নেই? কি রে, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শাওন চোখের পলক ফেলল। নজর সরিয়ে এদিক সেদিকে দেখল সে। কি সমস্যা, শাওন? এমন করছিস কেন? আব, কিছু বলার ছিল। কি? শাওনের গলা দিয়ে কথা বের হচ্ছে না। কথাটা যেন সব গলার কাছটা এসে কুণ্ডলি পাকিয়ে গেছে। মেয়েটা সমানে হাত কচলাতে লাগলো। আদিল তাকিয়ে তাকিয়ে শাওনের অবস্থা দেখল। তার কপালে তিনটা ভাঁজ স্পষ্ট। শাওন, তুই ঠিক আছিস? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছি আমি। কি বলার জন্য ডেকেছিস বল। তোদের তো আবার রওনা দিতে হবে। আদিল, আই লাভ ইউ। কণ্ঠনালী দিয়ে খুব কষ্টে কথাগুলো বের করলো শাওন। কথাটুকু বলে সে চোখ বন্ধ করে রকালো। আদিলের দিকে তাকানোর সাহস তার হচ্ছে না। অপরদিকে শাওনের দিকে হা করে তাকিয়ে আছে আদিল। তার চোখে মুখে বিস্ময়। সে অবাক হয়েছে। ভীষণ অবাক হয়েছে সে। এত অবাক সে কোনদিন হয়নি। মজা করছিস আমার সাথে? শাওন এবারে চোখ খুলে তাকালো। আদিলের সাথে তার কখনোই হাসি মজার সম্পর্ক ছিল না। তারা এতকাল মারামারি করেই এসেছে। প্রেমটা হুট করে এসেই শাওনকে বদলে দিয়েছে। তোর মনে হচ্ছে আমি মজা করার মতন পরিস্থিতিতে আছি? মজা না হলে এটা কি? কি বলেছিস তুই জানিস? শাওন বিরক্ত হলো। জানবে না কেন? না জেনে সে বলেছে। দেখ শাওন, এসব ভুলে যা। তোর আর আমার মধ্যে এসব কিছু সম্ভব নয়। আদিলের সোজা জবাব। তার কণ্ঠে জোরটা নেই। আদিলের এমন সোজা জবাবে শাওন হতভম্ব হলো। কেন সম্ভব নয়? কেন সে ভুলে যাবে? প্রথম প্রেম ভুলে যাওয়া যায়? এতই সহজ? কেন সম্ভব নয়? আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, শাওন। ওই নজরে তো শাওনও আগে কোনদিন আদিলকে দেখেনি। এখন দেখছে। তাহলে আদিলের সমস্যা কোথায়? আর তাছাড়া, তোর মতন ব্যাটা ছেলে টাইপের মেয়ে মানুষ আমার পছন্দ নয়। আবারও সহজ ভাষায় নিজের কথাটা উপস্থাপন করলো আদিল। তবে নড়ে উঠল শাওন। সে ব্যাটা ছেলে টাইপের মেয়ে? এত বড় কথা? রাগটা মাথা চড়া দিয়ে উঠল শাওনের। তবে সে রাগল না। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বসে থেকে বলছিস? বসে থেকেই বলছি। তোর মধ্যে মেয়েদের কোন গুণ আছে? সারাক্ষণ ছেলেদের সাথে মারামারি করে বেড়াস, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াস। তোকে মেয়ের থেকে বেশি ছেলেই লাগে। আমার কথায় কষ্ট পাস না। এগুলোই সত্যি। আমার এমন মেয়ে পছন্দ নয়। শাওন অনিমেষ তাকিয়ে রইল আদিলের দিকে। চোখ দুটো তার উদ্দেশ্যহীন, আবেগহীন। তোর কেমন মেয়ে পছন্দ? মায়ের মতন। উত্তর দেওয়ার জন্য মিনিটও সময় নিল না ছেলেটা। শাওন জানে আদিল কতটা মায়ের নেওটা। মা বলতে অজ্ঞান সে। শাওন ফুঁস করে নিঃশ্বাস ফেলল। তার আর কিছু বলতে ইচ্ছে করল না। সে আদিলের মনের মতন মেয়ে নয়। এই অমোঘ সত্যটা সে ইতোমধ্যে মেনে নিতে শুরু করেছে। আদিলের যেমন মেয়ে পছন্দ, তার সাথে শাওনের ছিটেফোঁটাও মিল নেই। শাওন অমন মেয়ে নয় যে রিজেকশন খেয়েও পিছনে পড়ে থাকবে। আদিল, বল, আর কোন দিন আমার সামনে আসিস না। সামনে আসলে তোর মাথা ফাটিয়ে দেব আমি। কথাটুকু বলে পথ ধরল শাওন। তার দাঁড়াতে মন চাইল না তার। আর না আদিলকে দেখতে মন চাইল। জীবনে এক আদিল না পেলে কিছু আসবে যাবে না। জীবন পুরোটা পড়েই আছে সামনে। শাওন নিজের মনকে অনেক পুজো দিল। মনটা যেন তড়িৎ গতিতে বুকদার হয়ে উঠল তার। বাড়ি ফিরে শাওন দেখল বাড়িটা মানুষে ভরে গেছে। তাদের বিদায় দিতে আজকেও সকলে এসেছে। বেশিরভাগই শাওনকে দেখতে এসেছে।
এই এলাকায় সকলের সাথেই শাওনের সম্পর্ক বেশ আর স্বাভাবিক। শাওন হাসল। কতগুলো মানুষ তাকে ভালোবাসে। এতগুলো মানুষের ভালোবাসার কাছে আদিল অতি তুচ্ছ এক ব্যক্তি। তবে আসলেই কি আদিল অতি তুচ্ছ? নাকি এটা শাওনের মনের জন্য সান্ত্বনা মাত্র? শাওন একে একে সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করলো। সকলকে পেছনে ফেলে শাওনদের গাড়িটা আজানায় মিলিয়ে যেতে লাগলো। শাওনের চোখ দুটো তখনও আদিলের উপর। শেষবারের মতো দুচোখ ভরে আদিলকে দেখে নিল শাওন। নিজের মনে সে আওড়ালো, তোর প্রেমে পড়া ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। এই ভুল আমি কখনো ভুলব না, আদিল। তুই আদিন আমার জীবনের প্রিয় একটা ভুল হয়ে থাকবি। তোর প্রেমে পড়ার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করব না। আর না তোকে কখনো ক্ষমা করব। তুই একটা বেয়াদব। আলাদা হয়ে গেল তারা। আলাদা হয়ে গেল তাদের গন্তব্য, তাদের পথ। জীবনের বাঁকে যদি আবারও কখনো তাদের দেখা যায়, তবে কেমন হবে সেই সাক্ষাৎ? তারা থাকবে একে অপরের স্মৃতিতে, নাকি কালের স্রোতে হারিয়ে যাবে? শাওন ভুলে যাবে কৈশোরের প্রথম প্রেম, নাকি বুকের এক কোণে তা বয়ে বেড়াবে সারাটা জীবন? মানুষের জীবন অনিশ্চিত। প্রকৃতি ফাঁকা স্থান পছন্দ করে না। মানুষের ফাঁকা স্থানেও কেউ না কেউ ঠিক এসে যায়। এগিয়ে যেতে শক্ত করে ধরে হাতটা। শাওন সামনে এগিয়ে যাক।